চলেন কিছু অজানা তথ্য আপনাদেরকে দিয়ে আসি। আসলে আমার ইন্টারের রেজাল্ট অনেকটা ভালো হওয়ায় আমি সাহস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা দেই, আর আল্লাহর রহমতে টিকেও যাই। টিকে যাওয়ার পর থেকেই আব্বু ঢাকা তার বন্ধুর বাসায় যেতে বলে আমায়, সেখানে থেকে লেখাপড়া করতে বলছে আমায়। অবশ্য আব্বুর বন্ধুটাও আমাকে অনেক ভালোবাসে, তিনিও তার বাসায় থেকে পড়াশোনা করতে বলছে। কিন্তু আব্বু আম্মুকে এখানে একলা করে রেখে যেতে মন চাচ্ছে না। বাকিটা গল্পেই জানতে পারবেন। কিরে, কি ভাবছিস এত? বল না, তোর বাবার ইচ্ছেটা পূরণ করবি। কি হচ্ছে সেটাই তো জানি না। বলো আব্বু, কি ইচ্ছে পূরণ করতে হবে আমায়? লেখাপড়া শেষ করে তুই অনেক বড় একটা অফিসার হবি, ভালো একটা মানুষ হবি। আমি সবার সামনে মাথা উঁচু করে বলবো আমার ছেলে অনেক বড় অফিসার। আব্বু তুমি কাঁদছো কেন? সকাল সকাল কেঁদো না তো। আচ্ছা ঠিক আছে, নাও, তোমরা যখন এত করে বলছো আমি যাব। আমার কথা শুনে আব্বু খুব খুশি হলো, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিল এটা ভেবে যে আব্বু আম্মুকে ছেড়ে চলে যাব অন্য এক অচেনা শহরে। আচ্ছা বাবা, তুই রেডি হয়ে নে, আমি তোর জন্য টিকিট করে আনছি। আমি আর কিছু না বলে পেছনে ঘুরে তাকিয়ে দেখি আম্মু দাঁড়িয়ে কান্না শুরু করে দিছে। বলেন তো এখন কেমনটা লাগে? আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আমি যেতে চাই না আম্মু। তা বাবা, তোকে যেতেই হবে। তোর বাবার স্বপ্ন, আমার স্বপ্ন পূরণ তোকে করতেই হবে। তোকে নিয়ে আমরা দুই বুড়ো বুড়ি যে হাজার স্বপ্ন এঁকেছিলাম, সেগুলোর কি বাস্তব রূপ দিব না বল? আচ্ছা যাব, কান্না থামাও তো। সকাল থেকে কিছু খাইনি, খুব ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খেতে দাও তো। আমি খেয়ে দিয়ে রুমে এসে আমার প্রয়োজনীয় কিছু জিনিস গুছিয়ে নিলাম। একটু পরে আব্বু বাসায় আসলো আর আমার হাতে টিকিট ধরিয়ে বলল, 1 ঘন্টা পরে তোর ট্রেন, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক ভঙ্গিমায় আবার নিজের কাপড় বই সবকিছু গুছিয়ে নিয়ে অনেক কান্নাকাটি করে বিদায় নিলাম আব্বু আম্মুর কাছ থেকে। আপনারা ভাবছেন এত বড় একটা ছেলে কাঁদছে কেন? আসলে সত্যি বলতে বাবা মাকে ছাড়া তেমন বাইরে থাকা হয়নি, এই প্রথমবার বাবা মাকে ছাড়া থাকতে হবে। খুব কষ্ট হচ্ছে, করার কিছু নাই। আব্বু আম্মুর দোয়া নিয়ে স্টেশনে চলে আসলাম। নির্ধারিত সময় মতো ট্রেন আসলো। আমিও ট্রেনে উঠে নিজের সিটটা খুঁজে বসে পড়লাম। কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়ছি বুঝতেই পারি নাই। ঘুম ভাঙলো পাশের সিটে ভদ্রলোকের ডাকে। আপনি কোথায় নামবেন? কমলাপুর। তাহলে আমি ডাক না দিলে হয়তো মিস করতেন। কেন? এই যে স্টেশনে ঢুকেছেন, এটাই কমলাপুর রেল স্টেশন। ও, ধন্যবাদ আপনাকে। আমি কখন যে ঘুমিয়ে পড়ছি টেরই পাইনি। কমলাপুর স্টেশনে নেমে আঙ্কেলকে ফোন দিলাম। আঙ্কেল ফোন রিসিভ করলো। সালাম দিলাম, আঙ্কেল সালাম নিল। আঙ্কেল আমি কমলাপুর চলে আসছি, এখন কোথা থেকে কোথায় আসবো? আচ্ছা বাবা, আমি একটা কাজে ব্যস্ত আছি, না হলে আমি গিয়ে নিয়ে আসতাম। কিছু মনে করো না, আমি মেসেজ করে ঠিকানাটা লিখে দিচ্ছি, তুমি যে কোনো একটা রিক্সা নিয়ে চলে আসতে পারবে। আচ্ছা। ফোনটা কেটে দিলাম। একটু পরে ফোনে মেসেজ আসলো আঙ্কেলের নাম্বার থেকে। আমি একটা রিক্সা নিয়ে আঙ্কেলের দেওয়া ঠিকানা অনুযায়ী চলে আসলাম। আমি নাকি ছোট থাকতে আব্বুর সাথে একবার আসছিলাম, মনে পড়ছে না। রিক্সা অনেক বড় একটা বাসার সামনে দাঁড় করালো। আমি নেমে বাড়ি নাম্বার চেক করলাম। এটাই সে আঙ্কেলের বাসা। বাহ, এত বড় বাড়ি। আমি রিক্সা ভাড়া দিয়ে পরিচয় দিয়ে ভিতরে ঢুকতে যাব, ঠিক তখনই কেউ আমাকে পেছন থেকে খুব জোরে একটা ধাক্কা মারলো। আমি তাল সামলাতে না পেরে সামনে একটা মেয়ে আসছিল, আমি তার উপরে পড়ে যাই। মেয়ে তো বললে ভুল হবে, একটা ছেলে জিন্স শার্ট প্যান্ট পরে আছে। আমি মেয়েটার উপর থেকে খুব তাড়াহুড়ো করে উঠতে লাগলাম, কিন্তু আবার বাধা দিল। মেয়েটার চুল আমার শার্টের বোতামে লেগে যায়। আমি চুলগুলো সরিয়ে দিলাম আর উঠে পড়লাম মেয়েটার উপর থেকে। আমি সরি বলতে যাব ঠিক তখনই, আমাকে মারলেন কেন? মেয়েটি কোনো কথা না বলে চোখ পাকিয়ে চলে গেল। বুঝলাম না কে এই মেয়েটা, চোখ পাকিয়ে চলে গেল, আবার একটু সামান্য ভুলের জন্য চড়ও মেরে গেল। ধুর, বড় লোকের সব বড় বড় ব্যাপার। যাই হোক, 2 পাঁচ না ভেবে বাসার ভিতরে প্রবেশ করলাম। দরজার বেল চাপতেই আঙ্কেল এসে দরজা খুলে দিল। আমি আঙ্কেলকে সালাম দিলাম। আরে মেঘ বাবাজি যে অনেক বড় হয়ে গেছো তো। জি আঙ্কেল, আপনাদের দোয়ায়। তোমার আব্বু কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। তুমি আসছো ভালো হয়েছে। বাসায় আমি আর আমার মেয়ে ছাড়া এই বাড়িতে আর তেমন কেউ থাকে না। আমিও সারাদিন অফিসে থাকি, আমার মেয়েও সারাদিন কলেজে আর বন্ধু বান্ধবী নিয়ে থাকে। তোমার থাকতে সমস্যা হবে না তো? কি যে বলেন না, সমস্যা হবে কেন?
যদিও কোনো সমস্যা হয় তাহলে নিজের বাবা মনে করে সব বলবে, শরম করবা না। ওকে? ঠিক আছে আঙ্কেল। ওকে, চলো তোমার রুমটা দেখিয়ে দেই। আঙ্কেল আমাকে আমার রুম দেখিয়ে দিয়ে অফিসে চলে গেল। আসলে আঙ্কেল আমাকে রিসিভ করার জন্যই বাসায় ছিল। আর আন্টি অনেক দিন আগেই গত হয়েছে। আর শুনলেনই তো, একটা মেয়ে আছে, তবে আমি তাকে এখনো দেখিনি। শুনেছি সেও নাকি আমার বয়সেরই। আর আমি যে কলেজে ভর্তি হয়েছি সেও নাকি সেই কলেজেই পড়ে। আচ্ছা, এত কিছু একবারে জানার দরকার নেই। আপনারা ভিডিও দেখেন, আস্তে আস্তে সব জানতে পারবেন। আমি আমার রুমটা একটু গুছিয়ে নিলাম। আসলে রুম গুছানোই ছিল আগে থেকে। আমি আমার কাপড়গুলো খালি একটু গুছিয়ে নিলাম আর কি। তারপরে দিলাম একটা ঘুম। দুপুর 2টায় ঘুম ভাঙলো আঙ্কেলের ডাকে। মেঘ ওঠো, দুপুরের খাবার খেয়ে আবার ঘুমিয়ে। জি আঙ্কেল, আপনি নিচে যান, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা। আঙ্কেল চলে গেল। আমিও উঠে পড়লাম বেড থেকে, ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হলাম। তারপর আমি ধীরে ধীরে হাঁটি হাঁটি করে নিচে নেমে আসলাম। নিচে এসে আমি তো পুরাই অবাক হয়ে গেলাম। আঙ্কেলের সাথে সকালের ওই মেয়েটাও টেবিলে বসে আছে। তাহলে এই মেয়েই হয়তো আঙ্কেলের মেয়ে। কি হলো মেঘ, দাঁড়িয়ে আছে কেন? বসো, তোমাদের পরিচয় করিয়ে দেই। নীলা, এ হচ্ছে আমার বন্ধুর ছেলে মেঘ। এখন থেকে আমাদের বাসায় লেখাপড়া করবে। আর মেঘ, এ হচ্ছে আমার মেয়ে নীলা। আমি মাথা তুলে একবার নীলার দিকে তাকাতেই ভয় পেয়ে গেলাম। অগ্নি দৃষ্টিতে নীলা আমার দিকে তাকিয়েছিল। আমি মাথা নিচু করে খেতে শুরু করলাম। আমি খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। একটু পরে আমার রুমে কারো উপস্থিতি টের পেলাম। আই ছেলে, তুই আমাদের বাসায় কেন থাকবি? জি, এখানে থেকে লেখাপড়া করার জন্য। শোন, এইটা আমার বাসা। এখানে থাকতে হলে আমার কথা মেনে থাকতে হবে। যখন যা বলবো তাই করতে হবে। ঠিক আছে। নে, এবার রেডি হয়ে নে। বাবা তোকে এই এলাকাটা ঘুরিয়ে দেখাতে নিয়ে যেতে বলল। ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। কি হলো, মারলেন কেন? তুই আমাকে কোন সাহসে তুমি করে বললি? আমরা তো সেম ইয়ারে, তাই বললাম। ভুলে যাস না, তুই আমার বাসায় আছিস, সো আমাকে আপনি করে বলবি। আচ্ছা। মনে থাকে জানো। জি থাকবে। নীলা চলে গেল। আমি বসে ভাবতে লাগলাম, এত রাগী আর অহংকারী মেয়ের বাসায় থাকবো কি করে? কথায় কথায় রাগ দেখায়। অনেক কিছু ভেবে দেখলাম, বাবার স্বপ্ন পূরণ করতে হলে সবকিছুই আমাকে মেনে নিয়ে থাকতে হবে এখানে। গরিব মানুষ, কিছু করার নাই। নীলার কথা মতো রেডি হয়ে নিচে আসলাম। এত সময় লাগে? কই, মাত্র তো আপনি বলে এলেন। মুখে মুখে তর্ক করবি না, এটা আমি পছন্দ করি না। চল এবার। আঙ্কেল কই? আব্বু অফিসে গিয়েছে, যার জন্য তোকে নিয়ে আমার যেতে হচ্ছে। আমি চুপচাপ নীলার পিছে হাঁটতে শুরু করলাম। তুই সামনে গিয়ে দাঁড়া, আমি গাড়ি নিয়ে আসতেছি। আমি কথা না বলে গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। একটু পরে নীলা গাড়ি নিয়ে আসলো, আমাকে উঠতে বলল। আমি উঠে বসলাম গাড়িতে। গাড়ি চলছে তার আপন গতিতে। নীলা গাড়ি ভিতর থেকেই এটা এই জায়গা, ওটা ওই জায়গা এইভাবে দেখিয়ে দিচ্ছিল। ঠিক তখনই নীলার একটা ফোন আসলো। নীলা ফোনে কথা বলার পরে গাড়ি ঘুরে বাসার দিকে নিয়ে আসতে লাগলো। একটু পরে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আঙ্কেল 2টা ব্যাগ হাতে নিয়ে বসে আছে। দেখে মনে হচ্ছে কোথাও যাবে। আব্বু কোথায় যাবে? এত তাড়াহুড়ো করে ডাকি নিয়ে আসলে কেন? আর বলিস না মা, আমাকে এখনই মালয়েশিয়া যেতে হবে, না হলে 15 কোটি টাকার লোকসান হবে আমার কোম্পানির। কবে আসবে? 1 মাস মতো থাকতে হতে পারে। তবে চিন্তা করিস না, আমি যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে চলে আসব। আর মেঘ তো এখানে নতুন, একটু খেয়াল রাখিস ওর দিকে। আচ্ছা আব্বু। মেঘ, থাক আঙ্কেল, আমাকে কিছু বলতে হবে না। গুড বয়, ভালো থাকো তোমরা। আঙ্কেল চলে গেল। এখন নীলা আর আমি বাসায়। আল্লাহ জানে কপালে কি আছে। আমি রুমে বসে বই পড়তেছিলাম। ঠিক তখনই আগমন ঘটল নীলার। কি করছিস রে? বই পড়তেছি। এখন বই রাখ, চল তো আমার সাথে একটু মার্কেটে যাবি। ইচ্ছে ছিল না, তারপরে চুপচাপ বইটা বন্ধ করে নীলার সাথে মার্কেট যাওয়ার জন্য বের হলাম। আচ্ছা, তোর এখানে পড়ার শখ জাগলো কেন গরিব হয়ে? জি, আমি না, আমার আব্বুর আশা পূরণ করার জন্য এখানে আসতে হলো আমার। গরিবের আবার আশা? এই, তুই গাড়ি চালাতে পারিস? জি, আমার এক বন্ধুর বাবার গাড়ি ছিল, ওইটাই একটু চালাতাম। গুড, এখন থেকে আমার গাড়ি চালাবি। আচ্ছা। হুম। নীলা আমাকে গাড়ি চালাতে দিয়ে পেছনের সিটে গিয়ে বসলো। আমি তেমনটা রাস্তা না চেনার জন্য তোমার আপনজন। রাহেলা বেগমের কথা শুনে আদিত্যর চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বের হইলে চোখ মুছে বলল, আপনাকে কিভাবে যে ধন্যবাদ দিব আমি ভাষা খুঁজে পাচ্ছি না।
রাকিব ভাইয়ার থেকে শুনেছিলাম আপনাদের কথা। আসলে আপনারা অনেক ভালো মানুষ। আচ্ছা রাকিব, তুমি যাও, আদিত্যকে রুম দেখিয়ে দাও। আচ্ছা আম্মু। আদিত্য রাকিবের সাথে যেতে লাগলো। আদিত্য পিছন মুড়ে আরেকবার রাহেলা বেগম আর সাইফুল চৌধুরীকে দেখতে লাগলো। আদিত্যকে রুমে নিয়ে গেল। রাকিব বলল, রুম তোমার পছন্দ হয়েছে? ভাইয়া, আপনাকে যে কিভাবে ধন্যবাদ দিব আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আপনি আমাকে নিজের বাড়িতে থাকতে দিচ্ছেন। ভাইয়া, আমাকে কি এত বিশ্বাস করা ঠিক হচ্ছে? দেখ আদিত্য, আমার তোমাকে অনেক ভালো লেগেছে। আমি তোমায় বলছিলাম তুমি আমার ছোট ভাই, তোমাকে আমি ছোট ভাইয়ের মতোই ভালোবাসি। আমি তোমার সাথে 2 বছর থাকছি। আমি এই 2 বছরে তোমাকে যতটা চিনেছি, তুমি মানুষটা অসাধারণ। শোনো, ফ্রেশ হয়ে নাও, বাইরে বের হবো। তোমার মুখের কি অবস্থা হয়েছে? চুল কাটতে হবে, দাড়ি কাটতে হবে, পোশাক কিনতে হবে। একদম পাগল পাগল দেখা যাচ্ছে তোমায়। ভাইয়া, আমার জন্য এত খরচ করতে হবে না। আপনি আমাকে থাকতে দিয়েছেন, এটাই আমার জন্য যথেষ্ট। আমাকে একটু একটা কাজ দিলে আর কিছু চাই না। এত কথা বলো না। 2 বছরে বুঝে গেছো আমার রাগ উঠে যায়, যার কারণে 2 বছর জেলও খাটতে হয়েছে। রাগে বসে নিজের গার্লফ্রেন্ডকে মেরে ফেলতে নিয়েছিলাম, আর তুমিও আবার রাগ তুলো না। আর আমি যা করি তাই চুপচাপ দেখে যাও। ভাইয়া, এত রাগ কিন্তু ভালো না। আর আপনি তো আপুকে অনেক ভালোবাসেন, কেন যে মাথা গরম করে তাকে হারিয়ে ফেললেন? ভাইয়া, আপুর কোনো খোঁজ পাইছেন? ওই লন্ডন থেকে দেশে আসবে 2 দিন পর। আপুর সাথে দেখা করবেন না? আপুকে ছাড়া কিভাবে থাকবেন? আপুকে বোঝানো লাগবে। সম্ভব না, ও আমার নামও শুনতে পারে না। আর ওর সামনে যাওয়ার মুখ আমি রাখি নাই। কিভাবে যাব ওর সামনে? আর আমি একটা সাইকো, আমার মতো সাইকোর সাথে কে বা মেয়ের বিয়ে দিয়ে বিপদে পড়বে? ভাইয়া, মানুষ মাত্র ভুল, আর মানুষ সারা জীবন এক থাকে না। আপুকে বোঝাতে হবে। উনি নিশ্চয়ই আপনাকে ক্ষমা করে আপনার হয়ে যাবেন। জানি না। আচ্ছা তুমি যাও। আদিত্য শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে গেলে আদিত্য ভেবাচাকা খেয়ে যায়। আদিত্য বাহিরে এসে বলল, ভাইয়া, কল নাই, গোসল করব কিভাবে? আরে কল নাই, ওয়েট, আমি দেখিয়ে দেই। রাকিব আদিত্যকে নিয়ে গিয়ে আদিত্য সব দেখিয়ে দিল। আদিত্য কয়েকবার চেক করে দেখে নিল। রাকিব চলে গেলে আদিত্য গোসল করে নিল। শার্ট প্যান্ট পরে বাহিরে আসলে আয়নার সামনে দাঁড়িয়ে ভ্রুকুচকে তাকিয়ে শার্ট প্যান্ট টানতে লাগলো। রাকিব দরজার কাছ থেকে দেখে হাসতে লাগলো। আদিত্য হাসির শব্দ শুনে পিছনে ঘুরে তাকিয়ে লজ্জা পেয়ে গেল। রাকিব বলল, ওয়েট করো, আপাতত আমার শার্ট প্যান্ট পরে নাও। রাকিব ওর কথা শুনে শার্ট প্যান্ট নিয়ে এসেছে। আদিত্যকে দিলে আদিত্য ওয়াশরুমে গিয়ে পরিবর্তন করে নিল। আদিত্যকে দেখে রাকিব বলল, বাহ, অনেক সুন্দর লাগছে। তুমি দেখি আমার থেকেও কিছুটা লম্বা আছো। তোমার পাশে গেলে সবাই তোকে বড় বলবে, আমাকে ছোট বলবে। রাকিব কথাগুলো বলে হাসতে লাগলো। আদিত্য মুচকি হাসলো। তারপর রাকিবের সাথে নিচে গেল। রাহেলা বেগম নিজের ছেলেকে হাসতে দেখে নিজের মুখে হাসির রেখা ফুটে উঠল। মনে মনে ভাবতে লাগলো, আমার ছেলেটা এত সুন্দর করে হাসতে পারে, আমার জানাই ছিল না। সব সময় তো রাগ জিদ কঠোর কণ্ঠে কথা বলতো। এই ছেলেটা আমার ছেলেকে অনেক পরিবর্তন করে দিয়েছে। রাহেলা বেগমকে দেখে আদিত্য চুপ হয়ে গেল। রাকিব রাহেলা বেগমকে দেখে বলল, আম্মু দেখো, আদিত্য আমার শর্টও লাগে না, আমার থেকেও বেশি লম্বা। ওর সামনে আমাকে বাচ্চা মনে হচ্ছে, আর এই আমার বড় ভাই মনে হচ্ছে। রাকিব কথাটা বলে হাসতে লাগলো। রাহেলা বেগম হেসে বলল, আদিত্য তোমার বয়সে ছোট, কিন্তু ওর যতটা বুদ্ধি আছে তোমার তাও নাই। তুমি ছোট মানুষের মতো রাগ জিদ করো। আম্মু আমি কিন্তু এখন অনেক ভালো হয়ে গেছি। সরি বাবা, ভুল হয়ে গেছে, মনে ছিল না। আমার কলিজার টুকরাটাই যে ভালো হয়ে গেছে। রাকিব রাহেলা বেগমের কাছে গেলে রাহেলা বেগম রাকিবের কপালে চুমু দিল। আদিত্য রাকিব রাহেলা বেগমের ভালোবাসা দেখে নিজের অজান্তেই চোখে পানি চলে আসলো। আদিত্য পানি মুছে ফেললো। রাকিব রাহেলা বেগমকে ছেড়ে দিয়ে বলল, আম্মু আদিত্যকে নিয়ে বের হচ্ছি। খাবার খাওয়া নিয়ে যাও, আদিত্য নিশ্চয়ই ক্ষুধা লাগছে। আমি রেস্টুরেন্টে থেকে খাওয়া দাওয়া দিব। আদিত্য চলো আমার সাথে। রাকিবের সাথে আদিত্য যেতে লাগলো। আদিত্যকে নিয়ে সোজা সেলুনে চলে গেল। চুল দাড়ির সাথে ফেসিয়াল করলো। সব করা শেষ হইলে রাকিব আদিত্যকে দেখে অবাক হয়ে বলল, মাশাআল্লাহ, ছোট ভাই তোমাকে তো একদম হিরোদের মতো লাগছে। তোমাকে দেখে আমার হিংসা হচ্ছে। ভাইয়া, মজা করেন না, আপনি আমার থেকে দ্বিগুণ হ্যান্ডসাম। হয়েছে, চলো এবার রেস্টুরেন্টে যাব। খাবার খেয়ে তোমার জন্য পোশাক কিনে বাসায় যাব। আদিত্য রাকিব সেলুন থেকে বের হয়ে বাইকে উঠে পড়ল। দুজন মিলে রেস্টুরেন্টে চলে গেল। আদিত্য রেস্টুরেন্টে দেখে অবাক হয়ে গেল। দুজন একটা টেবিলের সামনে বসলো। আদিত্য রাকিবকে বলল,
জানেন ভাইয়া, আমার ছোট বোনের অনেক স্বপ্ন ছিল এমন একটা রেস্টুরেন্টে এসেছে খাবার খাবে। আমি শুধু ওকে বলতাম আমি যখন জব পাবো তখন তোমাকে নিয়ে যাব। কিন্তু আজ দেখেন আমার বোনটা আর আমার সাথে নাই, কবরে ঘুমিয়ে আছে আর আমার কাছে কোনো কিছু বায়না করে না। আদিত্য কথাগুলো বলতে বলতে চোখের পানি ফেলতে লাগলো। রাকিব আদিত্যের হাতের উপরে হাত রেখে বলল, কান্না করো না, ওর জন্য দোয়া করো, এই জন্য কবরে ভালো থাকতে পারে। কান্না করলে ও অনেক কষ্ট পাবে। আদিত্য হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে বলল, হ্যাঁ, আমি আর কান্না করব না আমার জন্য, আর আমার বোনও কষ্ট পাক। আদিত্য নিজেকে অনেক কষ্টে সামলিয়ে নিল। রাকিব আদিত্যের দিকে ম্যানিউ কার্ড এগিয়ে দিল। আদিত্য বলল, ভাই আপনি যা খাবেন তাই খাবো। রাকিব অর্ডার দিতে লাগলো। অনেকক্ষণ পর অর্ডারে সব খাবার চলে আসলো। আদিত্য হাত দিয়ে খেতে গেলে রাকিব আদিত্যকে শিখিয়ে দিতে লাগলো। আদিত্য খেতে গিয়ে বারবার খাবার ফেলে দিচ্ছিল। রাকিব হাত দিয়ে খেতে লাগলো। আদিত্য হেসে চামচ রেখে দিয়ে হাত দিয়ে খেতে লাগলো আর বলল, জানেন ভাইয়া, হাত দিয়ে খাবার যে কি শান্তির, সেটাতে চামচ দিয়ে কেউ অতটা মজা পাওয়া যায় না। ঠিক বলছো। দুজন গল্প করতে করতে খাবার খেয়ে নিল। খাওয়া শেষ করে রাকিব বিল দিয়ে দিল। দুইজন রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাইক নিয়ে সোজা শপিং মলে চলে গেল। আদিত্যকে শপিং করে দিল। আদিত্য শপিং মল ঘুরে ঘুরে দেখতে লাগলো। হঠাৎ করে আদিত্য কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। আদিত্য উঠে মেয়েটাকে সরি বলবে, তার আগেই মেয়েটা ঠাস ঠাস করে থাপ্পড় মারলো। এই ছেলে, চোখে দেখো না, সরি আপু। বেয়াদব ছেলে কোথাকার। আবার আদিত্যকে মারতে যাবে তখনই রাকিব এসে রূপার হাত ধরে বলল, ওই বলছে তো সরি, তাই না? আবার মারতে যাচ্ছ কেন? রূপা রাকিবকে দেখে অবাক হয়ে গিয়ে সাথে সাথে হাত ছাড়িয়ে নিয়ে চলে যেতে লাগলো। আদিত্য অবাক হয়ে গেল। আদিত্য রাকিবকে বলল, ভাইয়া ওনাকে চেনেন নাকি? আপনাকে কিছু না বলে চলে গেল। ওইটাই তোমার আপু? আপু মানে রূপা আপু? কিন্তু উনি না 2 দিন পর লন্ডন থেকে আসবে। জানি না, আমার এক ফ্রেন্ড তো তাই বলছিল। আপুকে ডাক দেয়। আদিত্য রূপাকে ডাক দিয়ে দৌড়ে গেল। রাকিব আদিত্যর পিছন পিছন যেতে লাগলো আর বলতে লাগলো, আদিত্য দাঁড়াও। আপুকে আগে আটকিয়ে নেয়, তারপর দাঁড়াবো। আদিত্য রাকিবের কথা না শুনে শপিং মল থেকে বের হয়ে দেখে রূপা গাড়িতে উঠবে। সাথে সাথে আদিত্য হাঁপাতে হাঁপাতে বলল, আপু আমার আপনার সাথে কথা আছে। কি কথা? একটু আমাকে বলতে দেন। আদিত্য, এভাবে কেউ দৌড়ায়? ভাইয়া ওয়েট করেন, নিঃশ্বাস ফেলতে দেন তো। রূপা রাকিবকে দেখে গাড়িতে উঠতে যাবে, সাথে সাথে আদিত্য গাড়ির দরজা আটকিয়ে দিয়ে বলল, আপু প্লিজ রাগ করে চলে যাবেন না, প্লিজ একটু আমার কথা শুনেন। আমি কারো কথা শুনতে চাই না। আর তুমি কে যে তোমার কথা শুনতে হবে? আপনার একটা ছোট ভাই হিসেবে ধরতে পারেন, প্লিজ আমার কথাটা শুনেন। রূপা কিছু বলতে যাবে তখনই পিছন থেকে কেউ বলে উঠল, রূপা। দোস্ত, তুই কেমন আছোস? রূপা আদিত্যকে এড়িয়ে আদিবাকে জড়িয়ে ধরলো। আদিত্য পিছনে ঘুরে আদিবাকে দেখে ভয়ে হাত কাঁপতে লাগলো। আদিবা রূপাকে বলল, রূপা, তুই না 2 দিন পর আসবি, এখানে কি করছিস? সবাইকে সারপ্রাইজ দেব, তাই গতকাল রাতে এসেছি। সবাইকে সারপ্রাইজ দেবার জন্য কিছু বলি নাই। তাই বলে আমাকে বলবি না? আর এখানে কি করছিলি? আর রাকিব তুমি এখানে কেমন আছো? জেল থেকে কবে ছাড়া পাইলে? ভালো আছি, তুমি কেমন আছো? 5 দিন হলো এসেছি। ও আচ্ছা, তা জেলের ভাত কেমন লাগলো? আর তোমার সাহস কি করে হয় আবার আমার বান্ধবীর সামনে আসার? রাকিব কিছু না বলে আদিত্যর হাত ধরে টেনে নিয়ে গেল। আদিত্য ভয়ে চলে গেল, কোনো কথা বলল না। রাকিব আদিত্যকে এভাবে দেখে বলল, কি ব্যাপার, এভাবে কাঁপছো কেন? কিছু হয়েছে তোমার? না। রাকিব বাইকে উঠে পড়লে আদিত্য পিছনে উঠে বসলো। দুজন বাসায় চলে আসলো। আদিত্য রুমে এসে খাটে বসে ভাবতে লাগলো। আমাকে যেভাবে হোক ওনার কাছ থেকে ক্ষমা চাইতে হবে, না হইলে আমি কখনোই শান্তিতে ঘুমাতে পারবো না। আমার বোন শান্তি পাবে না। আমাকে যেভাবে হোক ওনার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। কিভাবে ওনার সাথে যোগাযোগ করব? যেভাবে হোক আমাকে ওনার সাথে কথা বলতে হবে, আর ওনার চেনটা ফিরিয়ে দিতে হবে। আদিত্য কথাগুলো ভাবছিল। রাকিব নিজের রুমে গিয়ে রূপার কথা ভেবে চোখ বেয়ে পানি ছড়াতে লাগলো। 8টার দিকে আদিত্য রাকিবের রুমে আসলে রাকিবের রুম অন্ধকার হয়ে আছে। আদিত্য লাইট চালিয়ে দিল। রাকিব উপর হয়ে শুয়ে আছে। আদিত্য রাকিবকে আস্তে আস্তে ডাকতে লাগলো। রাকিব ঘুম ঘুম চোখে খাটে বসে বলল, কিছু বলবেন? ভাইয়া আপনি কি কান্না করছেন? ভাইয়া কান্না না করে আপুকে বোঝানোর চেষ্টা করলে তো পারেন। আর আপু যদি আপনাকে সত্যিই ভালোবেসে থাকে, আমার বিশ্বাস লাস্টবারের মতো আপনাকে উনি ক্ষমা করে দিবে।
আমি কোন মুখে ওর সামনে যাব? আমি ওকে গলার টেপে মেরে ফেলতে চাইছিলাম শুধুমাত্র অন্যজনের কথায় ওকে ভুল বুঝে। আমি কেমন ভালোবাসলাম ওকে যে আমি ওকে বিশ্বাস করতে পারলাম না, অন্য কারো কথায় ওকেও অবিশ্বাস করলাম। ভাইয়া, আপনি অন্যায় করছেন। আপনি তো 2 বছর জেলও খাটলেন। আপনার আম্মু আব্বু বা কেউ আপনার খোঁজ খবরও নেয় নাই, আপনাকে শাস্তি দিয়েছে। আপনি তো এখন আগের মতো নাই, অনেকটা ভালো হয়ে গেছেন। এ আমাকে কখনোই ক্ষমা করবে না, ও আমাকে সহ্য করতে পারছে না। আচ্ছা ভাইয়া, নতুন করে আপুকে পটালে কেমন হয়? মানে? আদিত্য রাকিবকে কিছু প্ল্যান বলল। রাকিব শুনে ভ্রুকুচকে বলল, মুখে জুতা ছুঁড়ে মারবে। আরে তাই তো করতে পারেন। আচ্ছা। আচ্ছা ভাইয়া, একটা কথা বলার ছিল। বলো। আপুর সাথে যে একটা মেয়ে দেখলাম, উনিকে আপনি কি চিনেন? চিনি, আমার আব্বুর আর রূপার আব্বুর বন্ধুর মেয়ে, আর রূপার বেস্ট ফ্রেন্ড। ও আচ্ছা, ওনার কি বিয়ে হয়ে গেছে? না, বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু আদিবা ধর্ষণের শিকার হয়েছিল, যার কারণে যার সাথে বিয়ে ঠিক হয় তারা বিয়ে ভেঙে দিয়ে চলে যায়। আর ধর্ষিতা মেয়েকে কেউ বিয়ে করতে চায় না, বিয়ে করতে চাইলে ওদের সম্পদের লোভে বিয়ে করতে আসে। এটা তো ভালো করে জানো। ধর্ষিতা মেয়েদের জীবন কতটা কঠিন হয়ে দাঁড়ায় সমাজের মানুষদের জন্য। আর শুনছি ওর নাকি বিয়ে ঠিক হয়েছে, 4 দিন পর মনে হয় বিয়ে, আমাদের দাওয়াত দিয়েছে। বাট আমি যাবো না, আব্বু আম্মু যাবে। কেন যাবেন না? শুনেন, এইটাই ভালো সময়। রূপা আপু তো অবশ্যই ওনার বিয়েতে যাবে, তখন ওনাকে কাছে পাবে, ওনাকে ইমপ্রেস করতে সুবিধা হবে। তাই তো, কতটা খারাপ বলো না? এই সুযোগ কাজে লাগাতে হবে। এখন মন খারাপ না করে হাসেন। আচ্ছা তুমি বসো, আমি ওয়াশরুম থেকে আসছি। রাকিব ওয়াশরুমে চলে গেল। আদিত্য নিজের উপরে অনেক রাগ হতে লাগলো, মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ জানে আমার জন্য ওনাকে কত কি সহ্য করতে হয়েছে। দর্শিতা মেয়েদের জীবনটা একদম সমাজের মানুষ নরক বানিয়ে ফেলে। এই আল্লাহ, আমি আর পারছি না। কিছু মিনিটের সুখের জন্য একটা লাইফ বরবাদ করে ফেলছি। আমি কিভাবে ওনার থেকে ক্ষমা চাইবো? কোন মুখ নিয়ে ওনার সামনে দাঁড়াবো? আদিত্য কথাগুলো ভাবতে লাগলো। আর রাকিব ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে আদিত্যকে বলল, চলো ছাদে যাই, রাতে ভিউটাই অনেক সুন্দর লাগে। আচ্ছা চলেন। আদিত্য রাকিবের সাথে ছাদে চলে গেল। ছাদে গিয়ে দুজন দোলনায় বসে থেকে আকাশের দিকে তাকিয়ে দেখতে লাগলো। আদিত্য রাকিবকে ডাকতে দিলে আদিত্য আর রাকিব নিজে চলে গেল। 4 জন খাবার খেতে বসলো। আদিত্য খাবার খাচ্ছিল আর মাঝে মাঝে রাহেলা বেগম আর সাইফুল চৌধুরীর দিকে তাকিয়ে দেখতে লাগলো। বিষয়টা রাহেলা বেগমের চোখে পড়লো। রাহেলা বেগম খাবার মুখে দিতে দিতে বলল, আজ তো কিছু লাগবে? যা লাগে নিয়ে খাও। না আন্টি, কিছু লাগবে না। 4 জন খাবার খাওয়া শেষ করে বসার ঘরে গিয়ে বসে গল্প করতে লাগলো। কথা বলার মাঝখানে আদিত্য বলে উঠল, আচ্ছা রাকিব ভাইয়া কি একাই? তার কোনো ভাই বোন নাই? আদিত্যর কথা শুনে রাহেলা বেগম সাইফুল চৌধুরী থমকে গেল। রাহেলা বেগমের মুখ মলিন হয়ে গেল। আদিত্য তাদের মুখ দেখে বলল, আঙ্কেল আন্টি, আমি কোনো ভুল করে প্রশ্ন করে ফেললাম, তাহলে সরি, আমাকে ক্ষমা করে দেন। আরে না, কোনো ভুল প্রশ্ন করো নাই। আমার 2টাই সন্তান। আরেকজন কোথায়? জানি না। মানে? আমার ছোট সন্তান কোথায় আছে আমরা কেউ জানি না। বেঁচে আছে নাকি মারা গেছে কিছুই জানি না। কথাটা বলে রাহেলা বেগমের চোখ পানিতে টলমল করতে লাগলো। রাকিব রাহেলা বেগমের দিকে তাকিয়ে বলল, আম্মু আবার কান্না করছো? আমি তো আসি নাকি, এভাবে কান্না করলে আমার ভালো লাগে না কিন্তু। রাকিবের কথা শুনে চোখ মুছে ফেলল। আমি আর কাটবো না, তোমরা খাবার খাও। রাহেলা বেগম আর কিছু না খেয়ে উঠে চলে গেল। আদিত্য মাথা নিচু করে বলল, সরি, আমার জন্য আন্টি না খেয়ে চলে গেল। আরে তেমন কিছু না, আম্মু মাঝে মাঝে এমন করে। আমার ছোট ভাই হারিয়ে যাওয়ার পর থেকে এমন করে, অনেকবার খাবার ছেড়ে উঠে গেছে। আচ্ছা ভাইয়া, আপনার ছোট ভাই হারিয়ে গেল কিভাবে? 2004 সালে আম্মু আমাকে আর ছোট ভাইকে রাফিনকে নিয়ে পার্কে গেছিল। আমি আইসক্রিমের বায়না হলে আম্মু আমার জন্য আইসক্রিম কিনতে চলে যায়, আর আমি আর আমার ছোট ভাই খেলা করছিলাম। হঠাৎ করে আমি প্রজাপতি দেখে প্রজাপতির পেছন পেছন চলে যাই। আমি রাস্তায় পৌঁছে গেলে অ্যাক্সিডেন্ট হতে যাবে, তার আগে আম্মু দৌড়ে আমার কাছে যায়, আমাকে কোলে তুলে নিয়ে এসেছে। দেখে আমার ছোট ভাই যেখানে রেখে গেছিলাম ওইখানে নাই। শুধু আমার ছোট ভাই না, ওইখানে আরও ছোট 3টা বাচ্চা ছিল, ওদের কেউ খুঁজে পায় না। আজ 20 বছর হয়ে গেল, কাউকে এখন পর্যন্ত পাওয়া যায় নাই। রাকিব কথাগুলো বলে এক পর্যায়ে কান্না করে দিল আর বলতে লাগলো,
ভাইয়া কান্না করো না, এখানে তোমার কোনো দোষ নাই। তুমি নিজেও তো ছোট ছিলে তখন, কিডন্যাপারদের সাথে তুমি পারতে না? ওরা হয়তো তোমার ভাইয়ের সাথে তোমাকে তুলে নিয়ে যাইতো। আমি জানি না, কিন্তু আমাকে নিয়ে গেলে তাও নিজের কাছে অপরাধী মনে হতো না? তিলে তিলে এভাবে শেষ হয়ে যেত হয়তো না? আদিত্য রাকিবকে সান্ত্বনা দিতে লাগলো, সাথে সাইফুল চৌধুরীও দিতে লাগলো। রাকিব ওর আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আদিত্য একটা প্লেটে খাবার বেড়ে রাহেলা বেগমের রুমের দিকে যেতে লাগলো। রাকিব, সাইফুল চৌধুরী অবাক হয়ে গেল। আদিত্য রাহেলা বেগমের রুমে গিয়ে বলল, আন্টি, আদিত্য কিছু বলবে? আদিত্য রাহেলা বেগমের কাছে গিয়ে বসে চোখের পানি মুছে দিয়ে খাবারের লোকমা মুখে তুলে দিয়ে বলল, আন্টি কান্না করবেন না। আজ থেকে আমি আপনার ছোট ছেলে। আপনি মোটেও ভাববেন না আপনার ছোট ছেলে হারিয়ে গেছে। আদিত্যর কথা শুনে রাহেলা বেগম আরো ইমোশনাল হয়ে আদিত্যকে জড়িয়ে ধরল। আদিত্যর কপালে চুমু দিল। আদিত্য রাহেলা বেগমকে খাবার খাওয়াই দিল। দুইজনের ভিতরে ভালো একটা সম্পর্ক হয়ে গেল। 4 দিন পর ভাইয়া উঠেন, আম্মু আব্বু ডাকছে। তাড়াতাড়ি উঠে বিয়ে বাড়িতে যেতে হবে তো। আমাকে ঘুমাতে দাও, পরে যাব, এখন যাব না। ভাইয়া আমাদের কাজ কি ভুলে গেছেন? রূপা আপুকে ইমপ্রেস করতে হবে তো। আদিত্যর কথা শুনে রাকিব লাফ দিয়ে উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ হতে চলে গেল। রাকিব তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল। রাকিব আদিত্য একসাথে নিচে গেলে রাহেলা বেগম বলল, মাশাল্লাহ, আমার ছেলে দুইটাকে পাঞ্জাবিতে অনেক সুন্দর লাগছে, কারণ নজর না লাগে। রাহেলার কথা শুনে 4 জন হেসে উঠল। তারপর বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে পড়ল। 20 মিনিট বিয়ে রিসেপশন চলে গেল। সবাই নাচ গান করছে। আদিত্য রাকিব রূপাকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে রূপাকে ছাদে পেল। রাকিব আদিত্যকে সামনে এগিয়ে দিলে আদিত্য রূপার কাছে গিয়ে বলল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? রূপা কারো কণ্ঠ পেয়ে পিছনে ঘুরে তাকিয়ে দেখে আদিত্য। রূপা আদিত্যকে বলল, ওয়ালাইকুম সালাম, তুমি এখানে কি করছো? জি আপু, আমি ভাইয়াদের সাথে এসেছি। ভাইয়া? রাকিব তোমার কেমন ভাই? কলিজার ভাই। যাই হোক, ওইসব বাদ দেন। যেটা বলার ছিল আপু, ভাইয়া আপনাকে অনেক ভালোবাসে। প্লিজ আপু, ভাইয়াকে ক্ষমা করে দাও, একটা সুযোগ দেন। ভাইয়া নিজেকে অনেক পরিবর্তন করছে। ব্যাস, আর একটা কথা বলো না, এখান থেকে চলে যাও, না হলে খুব খারাপ হয়ে যাবে। আপু প্লিজ, দয়া করে ভাইয়াকে ক্ষমা করে দেন। আদিত্যর কথা শুনে রূপা রেগে সোজা আদিত্যর গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারলে। রাকিব আদিত্যর পেছন থেকে বের হয়ে রাগীর লোক নিয়ে কিছু বলতে যাবে, সাথে সাথে আদিত্য রাকিবের হাত ধরে বলল, আপু আমাকে মারেন, সমস্যা নাই। আমার ভাইয়াকে দয়া করে ক্ষমা করে দেন। ভাইয়া তো নিজের ভুল বুঝতে পারছে। 2 বছর জেল খাটছে। তারপর কি আপনার মনে হয় ভাইয়ার শাস্তি কম হয়ে গেছে? দেখেন, আপনার যদি ভাইয়ার উপরে রাগ থাকে তাহলে ভাইয়ার উপরে রাগ খাটান, দরকার পড়লে শাস্তি দেন। তাই বলে আপনি ভাইয়াকে এড়িয়ে যাবেন না। কথা বলেন অন্তত। আপনি তো ভাইয়াকে ভালোবাসেন। ভালোবাসার মানুষটাকে কি লাস্টবারের মতো ক্ষমা করা যায় না? আদিত্যর কথা শুনে রূপা কিছু বলতে যাবে, তার আগেই নিচ থেকে চিল্লাপাল্লার আওয়াজ আসলে 3 জন দৌড়ে নিচে নেমে গেল। নিচে গিয়ে দেখে আদিবা আত্মহত্যা করতে চলে গেছে। সবাই আদিবার রুমের দরজা ধাক্কাতে লাগলো। দরজা খুলছে না দেখে আদিত্য পাশের রুমের দরজা খুলে ব্যালকনি দিয়ে আদিবার রুমে ঢুকলো। আদিত্য আদিবার পা ধরে বলল, দয়া করে এমন পাপ কাজ করবেন না। এইটা কখনোই সমাধান হতে পারে না। দয়া করে নেমে আসেন। আমাকে ছেড়ে দেন, আমি বাঁচতে চাই না। আমার বেঁচে থাকার কোনো অধিকার নাই। ধর্ষিতা মেয়ের বেঁচে থাকার কোনো অধিকার নাই। দয়া করে আমাকে ছেড়ে দেন, আমি আর পারছি না। এক এক করে এইভাবে সবাই বিয়ে ভেঙে দিয়ে যাচ্ছে। 1000 জনের 1000 কথা, এত কথা শুনতে আর পারছি না। কারো কথায় কেন কান দিচ্ছেন? আপনি তো আপনার বাবা মায়ের একমাত্র সন্তান। আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আপনার বাবা মায়ের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন? আপনি তো আত্মহত্যা করে ভাবছেন মুক্তি হয়ে যাবেন, কিন্তু আপনার আব্বু আম্মুর কি হবে? তারা সহ্য করতে পারবে কি? আদিত্য, দরজা খোলো। ভাইয়া, উনি তো দড়ি ছড়াচ্ছেন না। ওনাকে ছেড়ে দিলে তো উনি ঝুলে যাবে। তোমার পায়ের কাছে দেখো টুল আছে, ওইটা খাটের উপরে তুলে আদিবের পায়ের নিচে দাও। আদিত্য রাকিবের কথা শুনে পা দিয়ে টুলটা নিয়ে আসতে লাগলো। আর ওইদিকে আদিবার আব্বু আম্মু কান্নায় ভেঙে পড়তে লাগলো। আর সবাই আদিবাকে নেমে পড়তে বসতে লাগলো। আদিত্য অনেক কষ্টে টুলটা নিয়ে আদিবার পায়ের কাছে দিয়ে দরজা খুলতে যাবে, সাথে সাথে আদিবা পায়ের কাছ থেকে টুল ছড়িয়ে ঝুলে পড়ে। আদিত্য দরজা খুলে দিলে সবাই রুমে ঢুকে পড়ে। আদিবার আব্বু আম্মু আদিবার হাত জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আদিবা, এমন কাজ করো না। কে কি বলো, ওইটা কানে নিচ্ছ কেন?
কে তোমাকে বিয়ে করলো বা করলো না ওইটা দেখার বিষয় না। আদিবা, আমাকে ছেড়ে চলে যাও না। রাকিব রূপা মিলে আদিবাকে নামিয়ে নিল। আদিবা জোরে জোরে কাঁদতে লাগলো। আদিত্যর নিজের উপরে অনেক রাগ হতে লাগলো। আদিত্য সহ্য করতে না পেরে আদিবার কাছে গিয়ে আদিবার হাত শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি আপনাকে কথা দিচ্ছি, এই 5 বছর যতটা কষ্ট সহ্য করছেন আমি আপনাকে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে সব ভুলিয়ে দেওয়ার চেষ্টা করব। দয়া করে আমাকে একটা সুযোগ দেন আপনাকে ভালোবাসার। আমি আপনার লাইফটা পরিবর্তন করে দিতে চাই। প্লিজ এভাবে ভেঙে পড়বেন না। আদিত্যর কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আদিবার আব্বু আম্মু অবাক হয়ে আদিত্যর দিকে তাকালে রাহেলা বেগম বলল, কি, আদিত্য তুমি বিয়ে করবে মানে? আদিবা তোমার বড় আপুর মতো। আম্মু, বয়স কোনো ব্যাপার না। আঙ্কেল আন্টি, আপনাদের কাছে আপনার মেয়েকে আমি চাচ্ছি। আমি একটা বেকার ছেলে আর আমি গরিব ঘরের সন্তান। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমি জানি ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে, কিন্তু সত্যি আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমি আপনার মেয়েকে হয়তো বড়লোকদের মতো টাকা পয়সা দিয়ে ভরিয়ে দিতে পারবো না, কিন্তু ভালোবাসার সম্মান দিয়ে রাখতে পারবো। একবার আমাকে বিশ্বাস করে দেখেন, আমি যদি আপনার মেয়েকে অসুখে রাখি তাহলে আপনারা আমাকে মেরে ফেলেন, আমার কোনো আফসোস থাকবে না। আদিত্যর কথা শুনে সবাই কানাঘুষা করতে লাগলো। অনেকক্ষণ ভেবে চিন্তা করে আদিবার আব্বু আম্মু রাজি হয়ে যায়। আদিবা কিছু বলতে চাইলে বলার সুযোগ দেয় নাই। আদিত্য আর আদিবার বিয়ে পড়ানো শুরু করলো। যৌতুক দিতে চাইলে আদিত্য বলে উঠল, বেয়াদবি মাফ করবেন, আমি আপনার মেয়ের হাত দুইটাই চাই, আমার আর কিছুই চাই না। যদি যৌতুক হিসেবে কিছু দিতে চান জোর করে, আমি তাহলে একটাই জিনিস চাইবো, সেইটা আপনার মেয়েকে। আদিত্যর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। কেউ কেউ আদিত্যকে ভালো বলতে লাগলো, কেউ কেউ আদিত্যকে পাগল বলতে লাগলো। আদিবার আব্বু আম্মু আদিত্যর প্রতি অনেকটাই ইমপ্রেস হয়ে যায়। আদিত্য আর আদিবার বিয়ে পড়িয়ে দিল। আদিত্যর বাবা মা হিসাবে রাহেলা বেগম সাইফুল চৌধুরী স্বাক্ষর দেয়। আদিবা আর আদিত্য বসে আছে। সবাই নাচানাচি গান বাজনা নিয়ে মেতে থাকলেও আদিবার মুখে এক ফোঁটা হাসি নাই। আদিবার চোখ বেয়ে অনবরত পানি পড়ছে। আদিত্য আদিবার চোখের পানি মুছে দিতে দিতে বলল, আমি জানি আমাকে আপনার পছন্দ না, আমি জানি আমার উপরে আপনার রাগ হচ্ছে। দয়া করে প্লিজ এভাবে কান্না করবেন না, আপনার কান্না আমার সহ্য হচ্ছে না। আমি একবার যখন আপনার হাত ধরেছি তখন আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনার হাত ধরে বাঁচতে চাই। এই হাত কখনোই আপনার হাত ছেড়ে দিবে না। আদিত্যর কথা শুনে আদিবা কিছু বলল না, চুপ করে বসে থাকলো। আদিত্য আদিবার জন্য বাসর ঘর সাজানো হইলে আদিবা আর আদিত্যকে নিয়ে বাসর ঘরে দিয়ে আসলো। আদিত্য দরজা লাগিয়ে দিলে আদিবা আদিত্যকে বলল, তুমি কি পাগল? আমার মতো ধর্ষিতা মেয়েকে কেন বিয়ে করলে? বিয়ে তো করলে, আবার যৌতুক পর্যন্ত নিলে না। তুমি আমাকে কেন দয়া করলে? আমি তোমায় দয়া করি না, আমি আমার ভুল শোধরানোর জন্য তোমায় বিয়ে করছি। মানে? আদিত্য আদিবাকে সত্যি বলতে যাবে তখনই ভাবতে লাগলো, কি হলো? কি ভাবো এইভাবে? আমি যদি সত্যি বলি তাহলে উনি অনেক কষ্ট পাবে। না থাক, সময় হইলে ওনাকে সব সত্যি কথা বলে দিতে হবে। আমি চেয়েছিলাম আমি জীবনে বিয়ে করলে একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করব। অবহেলিত মেয়েদের বিয়ে করার ইচ্ছে ছিল, সেইটা পূর্ণ হয়ে গেল। আমি দেখেছি অবহেলিত মেয়েরা স্বামীদের অনেক ভালোবাসে, তাই ছোটবেলা থেকে এই শখটা জেগেছিল। এটা কোনো কথা? আমি যদি তোমাকে না ভালোবাসি? তুমি আমার স্ত্রী, সেখানে তুমি এখন ভালো না বাসলে একদিন না একদিন আমায় তুমি ভালোবাসবে। আমি সেই দিনের অপেক্ষায় থাকব। শোনো, বাস্তব দুনিয়ায় চলার চেষ্টা করো, কল্পনার দুনিয়ায় চলো না। আমি বাস্তব দুনিয়াতে আসি। যাই হোক, আজকে আমাদের বাসর রাত, আর আপনি কি এলোমেলো কথা বলা শুরু করছেন? বাসর রাত নিয়ে কত স্বপ্ন ছিল। বউ ঘোমটা দিয়ে বসে থাকবে, আমি গিয়ে বউয়ের ঘোমটা খুলে কপালে চুমু দিয়ে প্রশংসা করব, তা তো কিছুই হলো না। উল্টা বউ আমাকে জেরা করা শুরু করে দিয়েছে। আদিত্যর কথা শুনে আদিবার হাসি পেল, কিন্তু হাসলো না, হাসি আটকিয়ে বলল, এত যে বড় বড় কথা বলছো, এখন যদি বলি তুমি আমাকে টাচ করতে পারবে না, আমি তোমাকে অনুমতি দিলাম না, তখন তুমি কি করবে? বউ অনুমতি না দিলে সেখানে তো আর কিছু করার নাই। জোর করে তো আর বউকে টাচ করা যাবে না। গুড, যাও ঘুমিয়ে পড়ো, আমার অনেক ঘুম পাচ্ছে। ঘুমালে আবার আত্মহত্যা করবেন না তো? কি মনে হয়? কি আর মনে হবে, যারা একবার আত্মহত্যা করতে যায় তাদের পিছনে শয়তান লেগে পড়ে সবসময় কুপরামর্শ দিবে। রাগ হইলে কষ্ট পারলে বলবে এত কষ্ট সহ্য করে কি হবে, আত্মহত্যা করো, সবাইকে মুক্তি করে দে, তোকে কেউ ভালোবাসে না।
আদিত্যর কথা শুনে আদিবা পিছনে ঘুরে মিটিমিটি হাসতে হাসতে ওয়াশরুমে চলে গেল। আদিত্য বিছানার উপরে বসে নিচের দিকে তাকিয়ে থেকে মনে মনে ভাবতে লাগলো। আপনার মুখে আমি হাসি ফুটাবো? আমার জন্য আপনার মুখের হাসি চলে গেছে। আমি আপনাকে আগের মতো স্বাভাবিক করে দিব। যেভাবে হোক আপনাকে আমার ভালো রাখতে হবে। আদিত্য ওর পকেট থেকে ওর বোনের ছবি বের করে বুকে জড়িয়ে চোখের পানি ফেলতে লাগলো আর ভাবতে লাগলো। বোন রে, তোমাকে যে আমি খুব মিস করছি। বোন, তুমি কি দেখতে পারছো? আমি আমার ভুল শুধরানোর জন্য ওনাকে বিয়ে করেছি। আমি জানি না উনি যখন সত্যিটা জানতে পারবে আমাকে ক্ষমা করে দিবে কিনা। ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে আদিত্য সাথে সাথে চোখ মুছে ছবিটা পকেটে রেখে দিল। আদিবা আদিত্যকে দেখে বলল, আচ্ছা, একটা কথা বলো তো, জি বলেন। তোমার কণ্ঠটা কেমন জানি চেনা চেনা লাগে, কোথায় যেন শুনেছি। আর তোমাকে কি আগে আমি দেখেছি? আদিত্য আদিবার কথা শুনে ভয় পেয়ে গেল, ঢুক গিলতে লাগলো। আদিবা পুরোকুচকে তাকিয়ে বলল, কি হলো, কথা বলছো না কেন? মানে হ্যাঁ, আমাকে তুমি আগে দেখছো। আমি তোমার অফিসে ইন্টারভিউ দিতে এসেছিলাম 5 বছর আগে, এই জন্য হয়তো আমার কণ্ঠ চেনা চেনা লাগছে। ও আচ্ছা, আমার ঠিক মনে পড়ছে না, হয়তো হতে পারে 5 বছর আগের কথা, তাই খেয়াল হয়নি। ও আচ্ছা। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে নাও। আদিত্য ওয়াশরুমে চলে গেল। আদিবা খাটের এক পাশে শুয়ে ভাবতে লাগলো। এই ছেলেটা আমাকে কেন বিয়ে করলো? আমার অফিসে একবার ইন্টারভিউ দিতে এসেছে, আবার সম্পদের লোভ থাকলে যৌতুকও নিল না। কিছু তো বুঝতে পারছি না, ওর মাথায় কি চলছে। নাকি আল্লাহর কাছে একটা ভালো স্বামী চেয়েছিলাম জন্য কি আমার জন্য কি পাঠিয়েছে? আদিবা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। আদিত্য ওয়াশরুম থেকে বের হয়ে পাঞ্জাবিটা খুলে স্যান্ডো গেঞ্জি পরে শুয়ে পড়ল। আদিবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে লাইটটা অফ করে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতেই দেখতে পায় আদিবা ওর বুকের উপরে মাথা দিয়ে শুয়ে আছে। আদিত্য একটু নড়ে উঠলে আদিবার ঘুম ভেঙে যায়। আদিবা চোখ খুলতেই আদিত্য চোখ বন্ধ করে ফেললো। আদিবা নিজেকে আদিত্যর বুকে দেখে লজ্জা পেয়ে গেল, সাথে সাথে উঠে পড়লো। আদিত্যর দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো, মাশাআল্লাহ, আমার বরটাকে কত সুন্দর লাগছে, একটা ছোট বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। কিন্তু আল্লাহ, আপনি ভালো জানেন ওর মনের ভেতরে কি আছে। আদিবা আদিত্যর দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল। আদিত্য চোখ খুলে দেখে আদিবা তাকিয়ে আছে। আদিত্য আবার চোখ বন্ধ করে নিলে আদিবা ভ্রুকুচকে তাকিয়ে বলল, তার মানে তুমি আমাকে ইচ্ছে করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরেছিলে, আমাকে ঘুমের ভেতরে পেয়ে আমার সাথে? ছি! আদিবার কথা শুনে আদিত্য লাফ দিয়ে উঠে ভয় ভয়ে বলল, বিশ্বাস করো, আমি কিছু করি নাই। আল্লাহর কসম, আমি তোমায় ইচ্ছে করে বুকে টেনে নেই নাই। আমি তো ঘুমিয়ে গেছিলাম। ঘুম ভাঙলে দেখি তুমি শুয়ে আছো আমাকে জড়িয়ে ধরে। তোমাকে নড়তে দেখে ভয়ে চোখ বন্ধ করে নিয়েছিলাম, যাতে তুমি আমায় ভুল বুঝতে না পারো। ওকে বিশ্বাস করলাম। যদি ভুলেও ঘুমের ভেতরে আমাকে টাচ করার চেষ্টা করো তাহলে তোমার খবর আছে বলে দিলাম। আদিবা কথাটা বলেই খাট থেকে নেমে মিটিমিটি হাসতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, বরটা কি ভয়টাই না পেয়ে গেছে, মুখটা দেখার মতো ছিল। আদিবা ওয়াশরুমে চলে গেল। আদিত্য খাটের উপরে বসে পড়ল। আদিবা গোসল করে আসলো। আদিবা তোয়ালা পিছিয়ে আসলে আদিত্য সাথে সাথে চোখ সরিয়ে নিল। আদিবা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শোকাতে লাগলো। আদিত্য আর চোখে তাকিয়ে দেখতে লাগলো। আদিবা আয়নায় আদিত্যকে আর চোখে তাকাতে দেখে মিটিমিটি করে হাসতে লাগলো আর ভাবতে লাগলো, দেখবো কি করে, কতক্ষণ নিজেকে কন্ট্রোল করে রাখো, আমার অনুমতি ছাড়া কতক্ষণ নিজেকে ধরে রাখতে পারো। আদিবা চুল শুকিয়ে আদিত্যর দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, এভাবে কি দেখছো? আদিবার কথা শুনে আদিত্য থতমত খেয়ে গেল। আদিত্য তোতলাতে তোতলাতে বলল, কই কি দেখছি? আমি তো দেখলাম তুমি আমার দিকে তাকিয়েছিলে। হ্যাঁ তাকাইছি, তো কি হয়েছে? আমি তো আর আপনাকে ধরি নাই। আর আপনি এভাবে একটা ছেলে মানুষের সামনে থাকলে যে কোনো ছেলের আদর করতে ইচ্ছে করবে। আদিত্য কথাটা বলে সাথে সাথে মুখ চেপে ধরল। কেন দিতে বারণ করেছিলে বুঝি? আরে না, বারণ করব কেন? তাহলে এমন ভাবে বললে কেন? একটু কথা বলতেই নীলার ডাক কানে আসলো। আচ্ছা রিয়া, বাই। নীলা ডাকছে, পরে কথা বলবো। এই নীলা, আর নীলা। কল কেটে দিয়ে নীলার রুমে আসলাম। আসতে পারি? আয়। তোকে কতক্ষণ থেকে ডাকছি, আর তোর কানে কেবল ডাক ঢুকলো? আসলে আসলে কি? না, কিছু না। খুব বার বেড়ে যাচ্ছিস তাই না? এই যা, রেডি হয়ে গাড়ি বের কর। কোথায় যাবেন?
তোকে কি এখন বলতে হবে আমায় যে কোথায় যাব? সরি। তোকে এত অপমান করি, তারপরও তোর একটু শিক্ষা হয় না। আসলে ছোট লোকেরা বুঝি এমনই হয়। আমি কথা না বাড়িয়ে চলে আসলাম ওইখান থেকে, মানে নীলার কাছ থেকে আর কি। কথা বললেই বেশি হতো, তাই চুপচাপ চলে আসলাম। গরিব হয়ে জন্ম নিয়েছি, তাই আজ কথায় কথায় অপমান সহ্য করতে হয়। গাড়ি বের করে গেটে দাঁড়িয়ে আছি। একটু পরে নীলা আসলো। এই প্রথম আমার দেখা নীলা শাড়ি পরছে। অসম্ভব সুন্দর লাগছে। নীল শাড়ি, ম্যাচিং ব্লাউজ, চোখ ফেরাতেই পারছি না। কি রে ছোট লোক, এমন ভাবে তাকিয়ে কি দেখছিস? আরে ধরা পড়ে গেলাম তো। কই কিছু না তো। ছোট লোকের মতো এভাবে তাকিয়ে না থেকে গাড়িতে ওঠ। আমি গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করলাম। নীলা পিছনে বসলো। কই যাবেন? সামনে গিয়ে বামে ঘুরিয়ে সোজা চালা। আচ্ছা। 46 মিনিট গাড়ি চলার পরে। তাই ওই বাসাটার সামনে গাড়ি দাঁড় করাবি। আচ্ছা। আমি গাড়ি দাঁড় করালাম যথাস্থানে। তুই গাড়ি পার্কিং করে ভিতরে আয়, আমি যাচ্ছি। আচ্ছা। নীলা ভিতরে চলে গেল। আমি গাড়িটা এক সাইডে পার্কিং করে ভিতরে আসলাম। বাড়ির ভিতরটা অনেক সুন্দর করে সাজানো দেখে মনে হচ্ছে কারো জন্মদিনের অনুষ্ঠান হবে। অনেক মানুষের ভিড়ে নীলাকে কোথাও দেখতে পাচ্ছি না তো। কই খুঁজবো এখন? পড়লাম এক বিপাকে। অনেক খোঁজার পরে দেখা মিলল নীলপরীর। এখানে সবাই কত সুন্দর ড্রেস আপে আসছে, আর আমি থাক আর বললাম না। নীলা আমাকে ইশারায় ডাকলো তাদের কাছে। আমি গেলাম নীলার পাশে। কি রে নীলা, এটাই তোর ড্রাইভার? রে দোস্ত। দেখতে তো অনেক কিউট, কিন্তু একটু গেও। সবাই হেসে উঠলো। আচ্ছা বাদ দে দোস্ত, চল কেক কাট, সময় হয়ে আসছে। কেক কাটা শেষ করে সবাই সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। আমাকেও একটা লোক এক টুকরো কেক দিয়ে গেল। নীলা সবাইকে উদ্দেশ্য করে বলল, হ্যালো গাইস, সবাই এদিকে আসেন। আজ আমার একমাত্র বান্ধবী রূপার জন্মদিন উপলক্ষে সবাইকে গান গিয়ে শোনাবে মিস্টার মেক। সবাই হাততালি দিতে শুরু করলো। আমি তো শুনেই পুরা থ হয়ে গেলাম। আমি নীলার কাছে গেলাম। এইটা কি হলো? কি আবার হবে, যা সবাইকে গান গেয়ে শোনা। আমি তো গান পারি না। সেটা তুই পারিস আর না পারিস, স্টেজে গিয়ে সরি বল সবাইকে, যা। আমাকে অপমান করার জন্য অনেক সুন্দর করে বুদ্ধি করেছে সবাই মিলে। কি আর করার, আমি স্টেজে উঠলাম। সবাই আমাকে দেখে হাসাহাসি শুরু করে দিল। এটাই স্বাভাবিক। আমি যে ড্রেসে আছি সবার হাসাটাই স্বাভাবিক। আমি মাইক্রোফোনটা হাতে নিয়ে ভাবতে লাগলাম কি গান গাইবো। অবশেষে মনে পড়লো ইমরানের একটি গান। তা আমিও শুরু করে দিলাম চোখ বন্ধ করে। গান গাওয়া শুরু করলাম। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। গান শেষ হওয়া মাত্র সবাই হাততালি দিতে শুরু করলো। আরো একটা গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করলো সবাই, তাই আরো একটা গান গাইলাম। গান গাওয়া শেষ করে স্টেজ থেকে নামতেই সবাই আমাকে ঘিরে ধরে বলতে লাগলো আমি কোনো শিল্পী নাকি। একটু পরে রূপাও আসলো। ধন্যবাদ মেঘ, কেন? এত সুন্দর দুইটা গান উপহার দেওয়ার জন্য। আরে তার জন্য আবার ধন্যবাদ দিতে হবে নাকি? এক এক করে আরো অনেকগুলো মেয়ে আসলো ধন্যবাদ দেওয়ার জন্য। কই থেকে যেন নীলা আমার কাছে এসে এক টানে বাইরে নিয়ে আসলো। কি রে, মেয়ে দেখলেই কথা বলতে আর ভাব জমাতে মন চায়, তাই না ফকিরের বাচ্চা? আমি তো কথা বলতে চাইনি, তারাই তো আসতেছিল। হয়েছে, আমার সামনে ভাব নিস না। আমি আবার কি ভাব নিলাম? গাড়ি নিয়ে আয়, বাসায় যাব। অনুষ্ঠান তো শেষ হয়নি এখনো। আমি বলছি না বাসায় যাব। আচ্ছা, নিয়ে আসতেছি। মেয়েদের মন বোঝা সত্যি অনেক কঠিন। গিরগিটির মতো রং বদলায়। গাড়ি নিয়ে চলে আসলাম নীলার কাছে। তারপরে নীলাকে নিয়ে বাসায় চলে আসলাম। রাত 8টায় বই খুলে বসে আছি আমার রুমে। একটু পরে রিয়ার ফোন আসলো। এই যে মিস্টার মেঘ, কি করা হচ্ছে এখন? পড়তে বসছি। তুমি? তাহলে ডিস্টার্ব করলাম বুঝি, সরি। আরে ডিস্টার্ব হবে কেন, আমরা বন্ধুই তো নাকি। আচ্ছা, কালকে তুমি কি ফ্রি থাকবে? কাল না আসলে তো বলতে পারবো না। ও, তা ডিনার করছো? না, তুমি? করে আসলাম। এইভাবে প্রায় 45 মিনিট কথা বলার পরে রিয়া ফোনটা রাখলো। পারেও বটে মেয়েরা এত ফোনে কথা বলতে। আমি ফোন রেখে নিচে আসলাম। ডিনার করে আবার নিজের রুমের দিকে যেতে লাগলাম। পিছন থেকে আয় মেঘ। জি বলেন। কিছু না, যা। আবার হাঁটা শুরু করে দিলাম। আমার রুমে এসে একটু পরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ফজরের সময় উঠে নামাজ পড়ে একটু ছাদে আসলাম। ঠান্ডার সময় সকালের রোদ গায়ে মাখার মজাই আলাদা।
একটু পরে নিচে আসলাম, নাস্তা করলাম একসাথেই, মানে নীলার সাথেই। আমি নাস্তা করে উঠে আসবো, তখনই নীলা থামিয়ে দিল। আই বাজারে যা, আর বাজার করে নিয়ে আয় তো। আচ্ছা। এই টাকা আর লিস্ট নে। নীলার হাত থেকে লিস্ট আর টাকাগুলো নিয়ে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাজার করছি, এমন সময় রকির ফোন। রকি বল। কই আছিস? আমি তো কাঁচা বাজারে আছি। বাজার করতে গিয়েছিস? আচ্ছা শোন, বাসায় বাজার দিয়ে আমাকে একটু ফোন দিস, তোকে নিয়ে এক জায়গায় যাব। না বন্ধু, নীলা জানতে পারলে অনেক বকবে রে। আমি নীলাকে বলবানি, তুই তাড়াতাড়ি বাজার কর। আচ্ছা। রকি ফোন কেটে দিল। আমি বাজার করা শেষ করে বাসায় নিয়ে আসলাম। বাসায় না আসতেই নীলার ডাক, তাই নীলার কাছে গেলাম। কই যাবি রে তোরা? আমি জানি না। যাবে যা, তাড়াতাড়ি বাসায় আসবি। আচ্ছা। মনে হয় রকি নীলাকে বলছে আমাকে যাওয়ার অনুমতি দিতে। বড় লোকরা তো বড় লোকদের কথা শুনবেই। আমি বাসার বাইরে এসে রকিকে ফোন দিলাম। কই? তুই কই? বাসার নিচে দাঁড়িয়ে আছি। আচ্ছা দাঁড়া, 2 মিনিট আসতেছি। আমি দাঁড়িয়ে রইলাম। কয়েক মিনিট পরে রকি চলে আসলো। কিরে, কই যাবি? আর এত সাজুগুজু কেন? বিয়ে করতে। মানে? বাইকে ওঠ, সব খুলে বলছি। আচ্ছা নে, উঠলাম। এখন বল। আসলে রুবির সাথে আমার কয়েক বছরের সম্পর্ক। হঠাৎ করে এখন রুবির মাথায় বিয়ে করার ভূত চেপে বসেছে। তো তুই বাসায় বল। আরে না, বাসায় এখন বলা যাবে না। কেন? সমস্যা আছে। তো এখন কি করতে চাচ্ছিস? আর কই যাচ্ছি এখন আমরা? বিয়ে করতে কাজী অফিস যাচ্ছি। তোর মাথা ঠিক আছে? মা বাবাকে না বলে বিয়ে করা ঠিক না দোস্ত। জানি, কিন্তু আমাদের 3 বছরের সম্পর্ক, আর রুবিকে না পেলে আমি বাঁচবো না রে। আচ্ছা, যা ভালো মনে করিস। আচ্ছা, তুই যে সম্পর্ক করিস আগে বললি না কেন আমায়? না বলার জন্য সরি দোস্ত, রাগ করিস না। কাজী অফিস কত দূর? এই তো সামনে। কাজী অফিস চলে আসলাম। রুবি কই মানে? ভাবি কই? ওই যে রিয়ার সাথে দাঁড়িয়ে আছে। বাহ, রিয়াও জড়িত এই ব্যাপারে? রিয়া রুবির হয়ে স্বাক্ষর করবে, আর তুই আমার হয়ে। বন্ধু, বুদ্ধিটা কতদিন থেকে করছিস? মাত্র কয়েক ঘন্টায় আগেই করছি। বাহ, তোর মাথায় তো অনেক ভালো বুদ্ধি আছে। প্রশংসা করছিস নাকি অপমান করছিস বুঝলাম না। কিরে, তোরা কি নিয়ে কথা বলছিস? কিছু না। রুবি আমাকে সালাম দিল, আমিও সালাম গ্রহণ করলাম। দেখতে অনেক সুন্দর, ঠিক নীলার মতোই। আচ্ছা, বাইরে গল্প করে সময় নষ্ট না করে চল ভেতরে, কাজটা সেরে আসি। চল। সবাই ভিতরে কাজীর কাছে আসলাম। তাদের বিয়ে পড়ানোর কাজ শেষ করলাম। এখন থেকে তারা স্বামী স্ত্রী। এই যে ভাইয়া রকি, বাইক নিয়ে আসছো, তো বউকে ঘুরাবে? আমরা এখন কি করব? তোরাই ভালো জানিস। বউ পেয়ে কি বন্ধুকে ভুলে যাচ্ছিস? আরে না, মজা করলাম একটু। তা আজকে আমাদের খাওয়াবে কে, ভাই না ভাবি? চলো আপু, তোমাদের আজ আমিই খাওয়াবো। দেখছিস আমার বউয়ের মন কত বড়। দেখছি তো। তোর সাথে আমাকেও জায়গা দিবে। আমার কথা শুনে সবাই হাসাহাসি শুরু করলো। আচ্ছা, তোরা মজা কর, আমি বাসায় যাই রে। কি বলেন ভাইয়া, এখনই চলে যাবেন? ভাবি, না গেলে আমার কপালে শনি নাচবে। তাহলে আমিও মেঘের সাথে যাই। তোরা নতুন স্বামী স্ত্রী একটু ঘোরাঘুরি কর, অন্য একদিন ট্রিটটা নিয়ে নিব। নব দম্পতিকে বিদায় দিয়ে আমি আর রিয়া বাসার উদ্দেশ্যে একটা সিএনজিতে উঠলাম। দুজন 2 সিটে বসছিলাম, কিন্তু রিয়া আমার পাশে এসে বসলো। তা মেঘ, এরকম কোনো পরিকল্পনা আছে নাকি? কিরকম? এই যে পালিয়ে বিয়ে করা। না, মা বাবার সম্মতি ছাড়া আমি কিছুই করি না, আর করবো না কোনোদিন। এভাবে আরো অনেক কথা বলতে বলতে আমার বাসার সামনে চলে আসলাম। আসলে আমার না, নীলার বাসার সামনে আর কি। রিয়াকে বিদায় দিয়ে আমি বাসায় ঢুকে পড়লাম। আই, সিএনজিতে মেয়েটা কে ছিল? এই রে, এটাও দেখে ফেলছে। কপালে সত্যি আজ শনি আছে। কিরে, চুপ করে আছিস কেন? আসলে কি আসলে বল। আসলে আমি ওই মেয়েটাকে চিনি না। একটা অচেনা মেয়ে তোকে তার পাশে তোর মতো একটা ফকিরের বাচ্চাকে বসতে দিল, তাই না? তুই বলবি আর আমি বিশ্বাস করব? বিশ্বাস অচেনা মেয়ে তোকে তার পাশে তোর মতো একটা ফকিরের বাচ্চাকে বসতে দিল, তাই না? তুই বলবি আর আমি বিশ্বাস করব? বিশ্বাস করা বা না করা পুরোটাই আপনার ব্যাপার। আর আপনাকে বারবার বারণ করি, আমার বাবাকে নিয়ে কোনো গালি দিবেন না, কিন্তু আপনি আমার কথা শুনেনি না। আপনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ, সেদিন আমি যদি সময় মতো আপনার পাশে না যেতাম, তাহলে আজ আপনাকে সবাই ছুঁড়ে ফেলতো ডাস্টবিনে। আপনারা বড় লোক, তাই বলে আপনাদের কাছে কি আমাদের জীবনের কোনো মূল্য নাই? তোর সাহস হয় কি করে, ছোট লোকের বাচ্চা? আমার বাড়িতে আছিস, আমার খাচ্ছিস, আর আমাকে এই কথা শোনাস? তার জন্য এতদিন সব সহ্য করছি। ছোট লোকের বাচ্চার আবার বড় গলা।
মুখ সামলে কথা বলবেন। আমার বাবা ছোট লোক না, ছোট লোক আপনি। টাকা পয়সা থাকলেই বড় লোক হওয়া যায় না। বড় লোক হতে হলে মন থাকা লাগে, ভালো একটা মন, যার মাঝে কোনো অহংকার থাকবে না, যেটা আপনার নেই। তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা। তোর মতো ছোট লোকদের দয়া করে জায়গা দেওয়াটাই ভুল হয়েছে। চলে যাব, আর থাকবো না আপনার মতো অহংকারীর বাসায়। যা যা, ভাগ। আমি নীলার সামনে থেকে আমার রুমে চলে আসলাম। কি থেকে কি হলো, বাবার স্বপ্ন পূরণ করব কি করে? আর বাবা এসব জানতে পারলে তো অনেক কষ্ট পাবে। আর কাল থেকে পরীক্ষা, এখন কই যাব? না, বাবাকে এসব জানতে দেওয়া যাবে না। কিছু একটা ব্যবস্থা করতে হবে আমাকে। এখানে আর থাকবো না। না, কালকে পরীক্ষাটা আগে দেই, তারপরে না হয় কিছু একটা বুদ্ধি করা যাবে। যেই বাবা সেই কাজ। রাতে আর খেলাম না, না খেয়ে পড়তে বসছি। পড়তে পড়তে প্রায় রাত 2টা বাজে, তাই বইটা বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। ফজরের আজানে ঘুম ভাঙলো। নামাজ পড়ে আবার একটু পড়ে সকাল সকাল কলেজে চলে আসলাম। ক্যাম্পাসে প্রায় 1 ঘন্টা একলা বসে থাকার পরে রকি আসলো। কিরে দোষ, মন খারাপ করে বসে আছিস কেন? কই মন খারাপ করে বসে আছি? বন্ধুর চোখকে ফাঁকি দেওয়া এত সহজ কাজ না। এখন বল কি হয়েছে? কালকে নীলা কিছু বলেছে তোকে? দোস্ত, আমাকে একটু সাহায্য করবি? অবশ্যই, তুই না আমার বন্ধু, বল কি করতে হবে। আমি রাতে সব ঘটনা রকিকে খুলে বললাম। আরে এই নিয়ে চিন্তা করিস কেন, আমাদের বাসায় তুই থাকবি। না দোস্ত, এটা হয় না। তুই একটা রুম ভাড়া নিয়ে দে, তাহলেই হবে। আচ্ছা দাঁড়া, আমি দেখতেছি। তারপরে রকি যেন কাকে ফোন দিল, আর বাসাও ঠিক করে ফেললো। অন্যদিকে নীলা কলেজে আসার জন্য মেঘকে ডাকার জন্য মেঘের রুমে যেয়ে দেখলো মেঘ রুমে নাই। নীলার মাথা তো আরো গরম হয়ে গেল। একে তো রাতে মুখে মুখে তর্ক করছে, তার উপরে আবার আজ নিজেকে গাড়ি ড্রাইভ করে কলেজে যেতে হবে। মনে মনে 101টা গাল দিল মেঘকে নীলা। রেগে আগুন হয়ে নীলা গাড়ি নিয়ে গেটে আসতেই চোখ কপালে উঠে গেল। গেটে তার আব্বুকে দাঁড়িয়ে থাকতে দেখে নীলা গাড়ি থেকে বের হয়ে আব্বুর কাছে গেল। আব্বু কখন আসলে? একটা ফোন দিলে না কেন? নিয়ে যেতাম। হঠাৎ করেই কাজ শেষ হয়ে গেল মা, তাই হঠাৎ করেই চলে আসলাম। আচ্ছা, তুমি বাসায় গিয়ে রেস্ট নাও, আমি কলেজে যাব। আজ থেকে পরীক্ষা শুরু। ও, মেঘ বাবাকে দেখছি না, কই ও? মেঘের কথা আর বলো না, আমি কলেজ থেকে এসে সব বলবো। এখন বাই, আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে আব্বু। আচ্ছা, দেখে শুনে যাস মা। তারপরে নীলাও গাড়ি নিয়ে কলেজে আসলো। পরীক্ষা শুরু হতে কয়েক মিনিট আছে মাত্র, তাই নীলা হল রুমে চলে আসলো। নীলার সিট সামনেই ছিল। তারপরে রকি, রিয়া, 4 নম্বর আমি। স্যার প্রশ্নপত্র দিল সবাইকে। সবার যে যার মতো করে লেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। আমিও লেখা শুরু করে দিলাম। পরীক্ষা দিয়ে সবাই হলরুম থেকে বের হলাম একসাথে। নীলাও ছিল। নীলা শুধু আমার দিকে একবার তাকিয়ে রহস্যময় একটা হাসি দিয়ে গাড়ি নিয়ে বাসায় চলে গেল। বুঝলাম না নীলার এই রহস্যময় হাসির মানে। এটা কি রহস্য বহন করছে? এই মেঘ শোনো, কি বলো? রকি আমাকে সব বলছে, তুমি চাইলে আমাদের বাসায় থাকতে পারো। ধন্যবাদ। আমার বাসা ঠিক করছে তো রকি? আচ্ছা, পরীক্ষা কেমন দিলা? ভালো। তুমি? মোটামুটি। রকি চলে আসলো। মে গড। আমি রিয়াকে বিদায় দিয়ে রকির সাথে বাসায় চলে আসলাম। বাসায় ঢুকে তো আমি পুরাই অবাক হয়ে গেলাম আঙ্কেলকে দেখে। আঙ্কেল আর নীলা আমার সামনে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে আমার জন্যই অপেক্ষা করছে। আমি আঙ্কেলকে সালাম দিতে গেলাম, তখনই কি ব্যাপার আঙ্কেল, কেন আমাকে মারলো? সি মেঘ, আমার ভাবতেও অবাক লাগছে তুমি এত বাজে। আমি তোমাকে ভালো মনে করে আমার বাসায় থাকতে দিয়েছিলাম, আর তুমি সি সি। কি করছে আঙ্কেল, সেটা কি বলা যাবে? আঙ্কেল নীলার ফোনটা আমাকে দিয়ে বলল, দেখ কি করছিস তুই, আমি সব রেকর্ড করছি। আমি ভিডিও দেখে পুরোই অবাক হয়ে গেলাম। আমি জীবনে সিগারেটও খাইনি, অথচ এখানে দেখাচ্ছে আমি নেশা করছি, তাও আবার আমার সাথে 2টা মেয়েও আছে। আমি কয়েক মিনিটের জন্য নিজেই নিজের চোখে বিশ্বাস করাতে পারছি না। তারপরে বুঝতে পারলাম এটা তো ডিজিটাল যুগ, সবকিছুই তৈরি করা যায়। তারপরে আমি নীলার দিকে তাকালাম, নীলা আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। বুঝতে আর বাকি রইল না, আঙ্কেলের কাছে আমাকে ছোট করার জন্য এসব বানাইছে নীলা। আমি কোনো প্রতিবাদ না করে মাথা নিচু করে আমার রুমে গিয়ে আমার জিনিসপত্র গুছিয়ে রকিকে ফোন দিয়ে আসতে বললাম। আমি এক্ষুনি চলে যাব এই বাসা থেকে। আমি আমার ব্যাগ নিয়ে নিচে নেমে আসলাম। আমার হাতে ব্যাগ দেখে নীলা এবং নীলার বাবা দুজনেই অবাক হয়ে গেল। দেখেছো বাবা, সামান্য একটু বকছো,
তাই মেঘ চলে যাচ্ছে আমাদের বাসা থেকে। কই যাবে? আঙ্কেল, আমার বন্ধু আমার জন্য বাসা ঠিক করছে, আমি আজ থেকে সেখানেই থাকবো। না, তুমি কোথাও যাবে না। তাছাড়া তোমার আব্বু আমার কাছে পাঠিয়েছে, আমি তোমাকে এভাবে ছাড়তে পারবো না। আচ্ছা, আমি আব্বুর সাথে কথা বলছি। বলছি না কোথাও যেতে পারবে না তুমি। আঙ্কেল, আমি আপনার সব কথাই রাখছি, কিন্তু এটা রাখতে পারবো না, সরি। দেখছো আব্বু মুখে মুখে তর্ক করছে কিভাবে। আমি ব্যাগ নিয়ে বের হলাম বাসা থেকে। অনেকবার বারণ করলো আঙ্কেল। এখানে আঙ্কেলের কোনো দোষ নাই, সব দোষ নীলার। সবকিছু নীলাই সাজিয়ে বলছে আঙ্কেলকে। যাই হোক, আঙ্কেলের আর কোনো কথা না শুনে বের হয়ে আসলাম। রাস্তায় এসে দেখি রকি বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আমি রকির বাইকে উঠে বসলাম। 3 তলা একটা বাড়ির সামনে বাইক দাঁড় করালো। এত বড় বাড়ি, রুম ভাড়া তো অনেক নিবে। আরে না, এটা আমাদেরই বাসা, এটা পুরোটাই ভাড়া দেওয়া হয়। আর ওই পাশের বাসাটা দেখতেছিস না, ওইটা আমাদেরই বাসা। আমি আব্বু আম্মুর সাথে ওই বাসায় থাকি। ও, ভাড়া কত দিতে হবে আঙ্কেলকে? কিসের ভাড়া? রুম ভাড়া। পাগলের মতো কথা বলছিস কেন? তোর থেকে ভাড়া নিব আমরা? তুই না আমার বন্ধু। কিন্তু কোনো কিন্তু না, তুই যদি আমাকে তোর সত্যি বন্ধু ভাবিস তাহলে আর কোনো কথা না, চুপচাপ আমার সাথে আয়। তাছাড়া আজ থেকে আমিও এই বাসায় থাকবো তোর সাথে। রকির কথাগুলো শুনে চোখে পানি আটকে রাখতে পারলাম না, কেঁদেই দিলাম। রকি আমাকে জড়িয়ে ধরলো। এই মিয়া, কাঁদিস কেন? তোর মতো বন্ধু সবার কপালে জোটে না, আমি অনেক ভাগ্যবান রে। কেন? এই যে তুই আছিস। হয়েছে হয়েছে, চল, উপরের রুমটা গুছানোর কাজ চলছিল, হলো নাকি? চল। আমি রকির সাথে উপর তলায় উঠলাম। আজ থেকে আমরা এই ফ্ল্যাটেই থাকবো। আমি রকির কথা শুনে চারদিকে তাকালাম। বাহ, অনেক বড় এবং অনেক সুন্দরভাবে গোছানো ছিল রুমটা। এক রুমে 2টা বেড ছিল আমাদের জন্য। আমি আমার ব্যাগ থেকে বই কাপড়গুলো সব বের করে গুছিয়ে নিলাম। তারপরে ফ্রেশ হয়ে রুমে এসে দেখলাম রকি 2 প্লেট খাবার নিয়ে বসে আছে। খাবার কই পেলি? আম্মু পাঠিয়ে দিল তোর আর আমার জন্য। ও, আঙ্কেল আন্টির সাথে তো দেখাই করলাম না। আব্বু তো দেশের বাইরে আছে, আম্মু কাল চলে যাবে, সন্ধ্যায় দেখা করিস। না না, চল না দোস্ত, এখনই দেখা করে আসি। আমার অনেক খিদে পাইছে, আই তো আগে দুজনে একসাথে খাই, খাওয়া শেষ করে আম্মুর কাছে নিয়ে যাব। আচ্ছা। খাওয়া দাওয়া শেষ করে রকির সাথে আন্টির সাথে দেখা করার জন্য ওই বাসায় গেলাম। আমি আন্টির কাছে গিয়ে সালাম করলাম। কে বাবা তুমি? তোমাকে তো ঠিক চিনলাম না। আম্মু, ও মেঘ, তোমাকে তো বলছিলাম ওর কথা। ও, তুমি মেঘ? জি আন্টি, কেমন আছেন আন্টি? আচ্ছা বাবা, তুমি কেমন আছো? জি আন্টি, ভালো আছি। ও বাসায় থাকতে তোমার কোনো সমস্যা হবে না তো? কি যে বলেন না আন্টি। আচ্ছা বাবা, আমি তো কাল চলে যাব আমেরিকায়, তুমি আমার ছেলেটাকে একটু দেখে রেখো। এটা আবার বলতে হয় নাকি? আপনি রকির জন্য কোনো চিন্তা করবেন না, আমি আছি তো। আম্মু, কাল পরীক্ষা আছে, আমরা যাই। আচ্ছা, রাতের খাবার পাঠিয়ে দিব। আচ্ছা আম্মু। আন্টিকে সালাম দিয়ে বাসায় এসে আমি পড়তে বসলাম, আর রকি রুবির সাথে কথা বলা শুরু করে দিল। রাত 9টা পর্যন্ত পড়লাম, আর অন্যদিকে রকি কথা বলাই শেষ করতে পারছে না বউয়ের সাথে। বন্ধু আর কত? আর একটু দোষ। ওকে। রকির কথা বলা শেষ হলে আমরা ডিনার করতে গেলাম। ডিনার শেষ করে আবার রুমে এসে আমি পড়তে বসলাম। অন্যদিকে রকি বউকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। পরের দিন সকালে নাস্তা করে আন্টিকে নিয়ে এয়ারপোর্টে রেখে আসলাম। তারপর কলেজে গেলাম। রকি, তুই কি পরীক্ষা দিবি রে? সারা রাত তো কথাই বলে গেলি, একটু পড়লি না? তুই তো পড়ছিস নাকি? পড়ছি। তাহলেই হবে। কিভাবে হবে? কিছুই তো বুঝতেছি না। এখন আর বোঝার সময় নাই, চল হলরুমে যাই, পরীক্ষা শুরু হবে। আচ্ছা। আমি আর রকি হলরুমে আসলাম। সবাই চলে আসছে। আজকে আবার সিট চেঞ্জ করছে। আমার পাশে রিয়া, পিছনে রকি আর সামনে নীলা। আমি সিটে বসতেই এত দেরি করলে কেন মেঘ? রকির আম্মুকে এয়ারপোর্টে রাখতে চেঞ্জ করছে। আমার পাশে রিয়া, পিছনে রকি আর সামনে নীলা। আমি সিটে বসতেই এত দেরি করলে কেন মেঘ? রকির আম্মুকে এয়ারপোর্টে রাখতে গিয়েছিলাম, তাই একটু লেট হলো। নীলা পেছন থেকে আমাকে একবার আরো চোখে দেখলো। একটু পরে হলরুমে স্যার চলে আসলো, প্রশ্নপত্র দিয়ে দিল। সবাই মাথায় হাত দিয়ে প্রশ্নপত্র দেখছে। পেছন থেকে রকি গুতাগুতি করা শুরু করে দিছে। কিরে, কমন আসছে তোর? একটু চুপ কর, দেখতে দে আগে। তোমার কমন আসছে? কমন আসছে। আমাকে একটু হেল্প করবে? আমি কিছুই পারছি না। এটা আবার বলতে হবে নাকি? দোষ শুধু রিয়াকে না, আমাকেও একটু করিস। এখন চুপ থাকবি তুই? সবাই প্রশ্ন দেখে মাথায় হাত দিয়ে কলম চিবাচ্ছে। কেউ কেউ যা পারছে তাই লিখছে। আমিও লেখা শুরু করে দিলাম। কয়েকটা প্রশ্নের উত্তর করার পরে রিয়া আর রকিকে দেখাতে শুরু করলাম। পুরো হলের মাঝে শুধু আমরা 3জনই
মাথা হেলে লিখতেছিলাম, তাই সবাই আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। স্যাররাও অবাক। সব প্রশ্নের উত্তর লেখা শেষ করে আমরা তিনজন খাতা জমা দিয়ে বের হলাম। ও বলতে ভুলেই গেছি তো, নীলাও সেই রকম লিখছে আজ। ক্যাম্পাসে বসে তিনজন আড্ডা দিচ্ছিলাম। কয়েক মিনিট আড্ডা দেওয়ার পর নীলাও আসলো আমাদের কাছে। কিরে নীলা, কি মনে করে আসলি আজ? কোনো কিছু না মনে করে বুঝি আসা যাবে না তোদের কাছে? আরে আমি তো তা বলি নাই, আসলে তুই তো আমাদের সাথে তেমন বসিস না, তাই বললাম। বসি না, এখন থেকে বসবো কেন? তোদের সমস্যা হবে নাকি? সমস্যা হবে কেন, বসতে পারো। তো তোদের সবার পরীক্ষা কেমন হলো আজ? মেঘ থাকতে আমাদের পরীক্ষা খারাপ হতে পারে নাকি? রকি ঠিক বলছিস, মেঘ থাকলে আমাদের কোনো পরীক্ষাই খারাপ হবে না। তোমার পরীক্ষা কেমন হয়েছে? মোটামুটি ভালো। কিরে মেঘ, কথা বলছিস না কেন তুই? এমনি দোস্ত, মাথা ধরছে একটু। নীলা আমার দিকে কেমন জানি এক দৃষ্টিতে তাকালো একবার। রকি, বাসায় যাব, চল। দোস্ত, আমার বাইকটা নিয়ে তুই যা, আমি একটু দেখা করে আসি। আচ্ছা। আমি রকির বাইকের চাবি নিয়ে উঠলাম। এই মেঘ, নামিয়ে দিবা বাসায়? আসো, সমস্যা নাই। নীলা আবার আমার দিকে তাকালো। আমি অবশ্য তাকাইনি, তারপরেও চোখে পড়লো। যাই হোক, আমি রিয়াকে নিয়ে চলে আসলাম। রিয়াকে রিয়ার বাসায় নামাতে গিয়ে পড়লাম এক বিপাকে। এই রিয়া, নামো, তোমার বাসায় আসছি তো। নামবো না, যদি তুমি আমার সাথে বাসায় না আসো। অন্য একদিন। না, আজ এবং এক্ষুনি, না হলে আমি তোমার বাসায় যাব তোমার সাথে। কি আর করার, বাধ্য হয়ে রিয়ার সাথে তাদের বাসায় ঢুকে আন্টি আঙ্কেলকে সালাম করলাম। তাদের সাথে বসে পরিচিত হয়ে একটু গল্প করছিলাম। এই রিয়া, তোর বন্ধুকে তোর রুমে নিয়ে যা, আমি নাস্তা দিচ্ছি। না আন্টি, আজ না, অন্য একদিন নাস্তা করব। এখন বাসায় যেতে হবে। এক্ষুনি বাসায় যাবে? তোমার আঙ্কেলকে বাজারে পাঠাইছি, এখনই চলে আসবে। রান্না করি আগে, তারপর খেয়ে তুমি বাসায় যাবে। না আন্টি, আজ না, অন্য একদিন। কোনো কথা হবে না। আর এই রিয়া, তোর রুমে নিয়ে গল্প কর, আমি তোর বাবাকে বাজারে পাঠাই। আচ্ছা আম্মু। আমি রিয়ার সাথে উপরে গেলাম রিয়ার রুমে। বাহ, রুমটা তো অনেক সুন্দরভাবে গোছানো। রিয়া, তোমার রুমটা তো অনেক সুন্দরভাবে গোছানো তো। তাই নাকি? আমি আর রিয়া গল্প করছিলাম। বিষয়টা অবশ্য লেখাপড়ায় ছিল। একটু পরে আন্টি নাস্তা দিয়ে গেল। এই মেঘ, সাথে যাবে? না, আমি বাসায় যাব। এখন যেতে পারলে যাও। ওকে। রুম থেকে বের হলে আম্মু তোমার খবর করবে। বুঝছি, কিন্তু রকি যদি বাসায় গিয়ে না দেখতে পারে আমাকে? তোমার কি মনে হয় রকি এক্ষুনি বাসায় ফিরবে? কচু ফিরবে, বিয়ে করছে তো, এখন বিয়ে করার আগে দেখা করলে কত সময় নিত। তা ঠিক বলছো, বউয়ের সাথে লুকিয়ে প্রেম। একটু পরে আন্টি আমাদের খাওয়ার জন্য নিচে রাখতে লাগলো। রিয়ার সাথে নিচে নেমে আসলাম। সবার সাথে, মানে আঙ্কেল আন্টি আর রিয়ার সাথে দুপুরের খাবার খেলাম। খাওয়া দাওয়া শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে একটু না, অনেকটাই অবাক হলাম। কেননা বাসায় থাকার কথা ছিল একজন, মানে রকির, কিন্তু সাথে নীলা ও রুবিকেও দেখতে পাই। কিরে, তুই কই ছিলি এতক্ষণ? রিয়ার বাসায়। ওখানে কেন? পরে বলবো দোস্ত, এইদিকে আসবি? বল, কি বলবি? রুবি, নীলা এরা কেন এই বাসায়? রুবিকে আমি নিয়ে আসছি। আর নীলা? নীলা আসছে তোকে সরি বলার জন্য। আমাকে সরি বলবে কেন? আমাকে সব বলেছে নীলা। ও ওর নিজের ভুল নাকি বুঝতে পেরেছে, তাই তোকে সরি বলতে আসছে। আসলে কলেজে সরি বলতো, কিন্তু তোর সাথে কথা বলতে নাকি সাহস পাইনি। হাসতেছিস কেন? আচ্ছা, তুই এত কিছু জানলি কি করে? আসলে তুই আর রিয়া চলে আসার পরে নীলা আমাকে বলেছে। বুঝলাম না দোস্ত, যে মেয়ে আমাকে অপমান না করে দিন কাটায়নি, সে কিনা সরি বলবে আমাকে? ও সরি বলতে আসছে, বলুক, সমস্যা নাই। তবে তোকে কিন্তু আমি আর কোথাও যেতে দিব না এই বাসা থেকে। আমিও আর ওই বাসায় যাব না দোস্ত। চল ভিতরে যাই। চল। আমি আর রকি ভিতরে আসলাম। ভিতরে আসতেই রকি রুবিকে নিয়ে রুমে চলে গেল। আমি নীলার সামনে দাঁড়িয়ে আছি। কিছু বলবেন? আমি আমার ভুল বুঝতে পারছি, যার জন্য সরি বলতে আসলাম। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আরে কি বলেন এসব? আমি কই আর আপনি কই, আকাশ পাতাল পার্থক্য। সরি। আমার মাথায় আসলে ঢুকছে না একদিনে কি এমন ঘটলো যে যার জন্য আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন। আমি অবশ্য এটা আগে থেকে জানতাম, বড় লোকেরা যখন যা ইচ্ছে তাই করে, কিন্তু এটা তো জানতাম না। আমি এত কিছু জানি না, আমি ক্ষমা চাইতে আসছি, তুমি ক্ষমা করে দাও আমাকে। চলো আমাদের বাসায়। আপনাদের বাসায় আর আমি যাব না, আপনি ফিরে যান। না, আমি তোমাকে নিয়েই ফিরবো। না, আমার পক্ষে ওই বাসায় যাওয়া আমার পক্ষে আর সম্ভব না। কেন সম্ভব না? সমস্যা আছে। না, কোনো সমস্যা নেই, তোমাকে যেতেই হবে আমার সাথে।
না, আমি যাব না। প্লিজ। আচ্ছা, আমাকে সত্যি একটা কথা বলবেন? বলো, কি জানতে চাও? কি জন্য আমাকে আবার আপনি নিতে আসছেন? আব্বুর জন্য। মানে আঙ্কেলের জন্য সরি বলতে আসলেন? হুম। কিন্তু কেন? এত কিছু বলতে পারবো না। ওকে, আমি যাব না, আপনি চলে যান। নীলা অনেক জোরাজোরি করলো, কিন্তু কিছুতেই আমাকে আর নিয়ে যেতে পারবে না, কেননা আপনারা তো জানেন কিভাবে ছিলাম ওইখানে। তাহলে তুমি যাবেই না? না, সরি। নীলা আর কিছু না বলে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে আছি। একটু পরে আমার ফোনটা বেজে উঠলো। আমি ফোনটা হাতে নিয়ে দেখি আঙ্কেল মানে নীলার আব্বু কল করেছে। আমি কলটা রিসিভ করে সালাম দিলাম। বাবা, আমাকে ক্ষমা করে দিও। সবকিছু না যাচাই করে তোমাকে ভুল বুঝেছিলাম। বাবা, আমাকে ক্ষমা করে দিও। আমি ভাবতেও পারছি না আমার মেয়ে তোমার সাথে এমনটা করছে। কি যে বলেন না, বাবা কোনোদিন ছেলের কাছে ক্ষমা চায় নাকি? আমি কিছু মনে করি নাই আঙ্কেল। তাহলে তুমি নীলার সাথে আসলে না কেন? আসলে রকির বাসায় কেউ নাই, আঙ্কেল আন্টি সবাই বাইরে, তাই রকি চাচ্ছে তার সাথেই থাকি। আচ্ছা বাবা, তোমার কোনো সমস্যা হলে আমাকে বলো। আচ্ছা আঙ্কেল, আপনি জানতে পারলেন কিভাবে এসব? তুমি চলে যাওয়ার পরে রাতে নীলা ফোনে কার সাথে যেন হেসে হেসে কথা বলছিল তোমাকে নিয়ে। আমি নীলার রুমের পাশে দিয়েই যাচ্ছিলাম, তাই শুনতে পাই তোমার সাথে এতদিন কি কি করছে। ও আচ্ছা আঙ্কেল, আপনি আব্বুকে বলবেন না যে আমি আপনার বাসা থেকে কেন আসছি? যদি জানতে পারে তাহলে অনেক কষ্ট পাবে। আচ্ছা বাবা, ভালোভাবে তুমি থেকো। ফোন কেটে দিল। আচ্ছা, রকি আর রুবি কোথায় গেল? সেই যে উঠে আসলো তখন, তারপর থেকে তো দেখাই নেই আর তাদের। নতুন বউকে বাসায় নিয়ে আসছে, বুঝতেই তো পারছেন কি করতে পারে এখন। তাই আমি আর খোঁজার চেষ্টা না করে পড়তে বসলাম। প্রায় 2 ঘন্টা মানে সন্ধ্যা 6টার দিকে রকি রুমে আসলো। দোস্ত, চাবিটাতে রুবিকে ওর বাসায় নামিয়ে দিয়ে আসি। নিচে টেবিলের উপর আছে। রকি চলে গেল। আমি একটু ছাদে যাওয়ার জন্য ফোনটা পকেটে নিয়ে সিঁড়ি বেয়ে ছাদে আসলাম। পকেট থেকে ফোনটা বের করে ভাবলাম অনেকদিন থেকে ফেসবুকে ঢোকা হয়নি, তাই একটু ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢুকতেই দেখলাম একগুচ্ছ রিকোয়েস্ট আসছে, তাই সবার আইডি গুলো চেক করে যেটা ভালো লাগছিল সেইটা অ্যাকসেপ্ট করছি। হঠাৎ একটা আইডি চেক করতেই চোখ কপালে উঠে গেল। আইডিটা ছিল নীলার। নীলা আমাকে রিকোয়েস্ট দিছে, ভাবতেও অবাক লাগছে। যাই হোক, কি যেন মনে করে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম। তারপরে ইনবক্সে অনেক মেসেজ ছিল, তাই একটা একটা করে রিপ্লাই দিচ্ছিলাম। তখনই নীলার আইডি থেকে মেসেজ আসলো। কি করছিস রে? ভাবতেছি কি করব, রিপ্লাই দিব নাকি দিব না। আবার একটা মেসেজ আসলো। কি রে, কথা বলছিস না কেন? আমি সত্যি সরি রে, আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমাকে ক্ষমা করে দে প্লিজ। অনেক ভেবে আমি রিপ্লাই দিলাম। কি যে বলেন না আপনি, আমি কিছু মনে করি নাই। তাহলে আজ থেকে আমরা বন্ধু, ঠিক আছে? কি হলো মেঘ, কথা বলছো না কেন তুমি? তুমি কি খুব ব্যস্ত? না, আচ্ছা বাদ দেন এসব, বাই, আমি পড়তে বসবো। আমি ডাটা বন্ধ করে ছাদ থেকে নিচে রুমে চলে আসলাম। এসে পড়তে বসলাম। একটু পরে রকি আসলো। দোস্ত, এখন বলতো নীলা তোকে কি কি বললো? আমি রকিকে সব বলে দিলাম। দোস্ত, এখন একটু নীলাকে শায়েস্তা করতে হবে। কিভাবে? সব বলবো সময় মতো। ঠিক আছে, যা ফ্রেশ হয়ে এসে পড়তে বস। তুই পড়তো, আমি একটু তোর ভাবের সাথে কথা বলি। একটু আগেই না নামাই দিয়ে আসলি বাসায়। তো কি হয়েছে? কিছু না, যা কথা বল। রকি ফোন টিপতে টিপতে রুম থেকে ছাদের দিকে চলে গেল। এইভাবে কিছুদিন পার হলো। এক এক করে সবগুলো পরীক্ষা শেষ হলো। আমাদের সাথে নীলাও অবশ্য ক্যাম্পাসে আড্ডা দিত, কিন্তু আমি তেমন মিশতাম না তার সাথে। আর সবচাইতে বড় কথা হলো, আমি যখন রিয়ার সাথে ঘোরাঘুরি করি তখন নীলা কেমন জানি একটা লুক নিয়ে তাকাতো আমার দিকে। পরীক্ষা শেষ হওয়ার জন্য কলেজে কয়েকদিন নাকি বন্ধ থাকবে, তাই ভাবছি গ্রামের বাড়িতে যাব রকিকে নিয়ে। যেই বাবা সেই কাজ, কেমন জানি একটা লুক নিয়ে তাকাতো আমার দিকে। পরীক্ষা শেষ হওয়ার জন্য কলেজে কয়েকদিন নাকি বন্ধ থাকবে, তাই ভাবছি গ্রামের বাড়িতে যাব রকিকে নিয়ে। যেই বাবা সেই কাজ। রকিকে বললাম, দোস্ত কাল আমি দেশের বাড়ি যাব, আর তুইও আমার সাথে যাচ্ছিস, ওকে? না রে দোস্ত, আমি যেতে পারবো না। তাহলে আমিও কিন্তু তোর বাসায় থাকবো না বলে দিলাম। না দোস্ত, এই কথা বলিস না। তোর সাথে এক ছাদের নিচে থাকা সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। তাহলে যাবি তো আমার সাথে? তবে কাল না, পরশুদিন যাব। কালকে কি হবে? কালকে রিয়া আর নীলাকেও তোর বাড়ি যাওয়ার দাওয়াত দিবি, ওকে? দূর, ওরা বড় লোকের মেয়ে, যাবে না আমার ছোট বাড়িতে, আর থাকতেও পারবে না। দোস্ত, বলেই দেখ না কি হয় দেখি। আচ্ছা, যেই বাবা সেই কাজ। সকালে উঠে ফ্রেশ হয়ে খেয়ে আমি আর রকি ক্যাম্পাসে চলে আসলাম। রিয়া আর নীলা আগে থেকে বসেছিল ক্যাম্পাসে, আমরাও গিয়ে তাদের সাথে বসলাম। আড্ডা শেষ পর্যায়ে, এই রিয়া আর নীলা, তোদের একটা কথা বলার ছিল। কি বলবি? আমি কাল মেঘের বাড়িতে বেড়াতে যাব।
2 দিনের জন্য। তোরা দুজন যাবি আমাদের সাথে? যার বাড়ি সে যদি বলে তাহলে আমি যেতে পারি। আমিও যেতে পারি। তোমাদের সবারই দাওয়াত রইল কালকে আমাদের বাসায় যাওয়ার। ওকে, আমি যাব। কখন যাবে মেঘ? নীলার মুখটা শুকিয়ে গেল। কিরে নীলা, চুপ করে আছিস কেন? তুই যাবি না? যাবো তো। আচ্ছা, তোরা তাহলে কাল সকাল 9টায় স্টেশনে চলে আসবি। 9:30 ট্রেনে যাব আমরা। আচ্ছা। আচ্ছা, তোমরা বসবে না বাসায় যাবে? বাসায় যাবো রে, রেডি হতে হবে না? যা, এখন থেকে সাজাসাজি শুরু করে দে। আচ্ছা মেঘ, তুমি কাল সকালে আমাকে একটু বাসা থেকে নিয়ে যেও প্লিজ। আচ্ছা। আমি আর রকি বাইক নিয়ে চলে আসলাম বাসায়। পরের দিন সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রকিকে ঘুম থেকে উঠালাম আর রিয়াকে ফোন দিয়ে ঘুম থেকে উঠিয়ে রেডি হতে বলি। রকির থেকে বাইকের চাবিটা নিয়ে বের হয়ে পড়লাম নীলার বাসার উদ্দেশ্যে। 10 মিনিট পরে নীলার বাসার সামনে আসলাম। বাইক থেকে নেমে ভাবছি এত সকালে কি নীলা ঘুম থেকে উঠছে। ভিতরে যাব কি যাব না ভাবতে ভাবতে ভিতরে প্রবেশ করলাম। দরজার কলিং বেল চাপতেই আঙ্কেল দরজা খুলে দিল। আঙ্কেলকে দেখে মনে হচ্ছে আরো 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠছে। আঙ্কেলকে সালাম দিলাম। কেমন আছেন? এই তো দেখতেই পারছো। তুমি কেমন আছো বাবা? জি আঙ্কেল, ভালো। তা তোমরা কয়টা ট্রেনে যাচ্ছ? জি 9টার। নীলা কি আপনাকে সব বলছে? বাবা, শুধু বলেইনি, সেই ভোর 4টায় ঘুম থেকে জাগাতে হলো আজ ওকে। এত ভোরে না উঠলেও তো হতো। বাবা, আমি তাই বলেছিলাম। যাই হোক বাবা, তুমি বসো, নাস্তা করে যাও। না আঙ্কেল, আমাকে আবার বাসায় গিয়ে রেডি হতে হবে। একটু নাস্তা করে যাবে তো? না আঙ্কেল, নীলাকে একটু ডেকে দেন। আচ্ছা, তুমি বসে চা খাও, আমি নীলাকে ডাকছি। কি আর করার, আমি সোফায় বসে হাতে 1 কাপ চা নিলাম। নীলা মামনি, মেঘ আসছে, তাড়াতাড়ি নিচে আয়। আব্বু, মেঘকে 1 মিনিট বসতে বলো, আমার হয়ে গিয়েছে, আমি আসছি। কি আর করার, 5 মিনিট ধরে আঙ্কেলের সাথে বসে গল্প করছি, কিন্তু মহারানীর আসার নাম নাই। বলল 1 মিনিট বসতে। পাক্কা 10 মিনিট পরে সিঁড়ি বয়ে একটি নীল পরি নামছে। আমি তো চোখ ফেরাতেই পারছি না। সত্যি একটা অহংকারী মেয়েকেও যে এত কিউট লাগতে পারে নীল শাড়িতে, সে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। কি হলো, এভাবে তাকিয়ে কি দেখছো? কই কিছু না তো। তাই? আপনাদের সাথে গল্প করতে গিয়ে ধরা পড়লাম। একটু বলবেন না যে নীলা কাছে আসছে? যাই হোক, যা হবার তাই হলো। এখন গল্পে আসি। নীলা আর আমি আঙ্কেলের কাছ থেকে বিদায় নিয়ে বাইরে চলে আসলাম। আপনি এখানে দাঁড়ান, আমি একটা রিক্সা ডেকে আনছি। না, আমি রিকশায় যাব না। আচ্ছা, সিএনজি ডাকি তাহলে? না, আমি কোনো কিছুতেই যাব না। আমি তোমার সাথে তোমার বাইকে চেপে যাব। নীলার কথা শুনে কি শুধু আমি অবাক হলাম, নাকি আপনারাও কেউ হয়েছেন? আমি তো... থাক না, এসব আর বলে আমাকে কষ্ট দিও না মেঘ। সত্যি আমি লজ্জিত, তোমার সাথে ওইরকম ব্যবহার করা আমার ঠিক হয়নি। আমি বাইক স্টার্ট করে নীলার সামনে নিয়ে আসলাম। নীলাকে দেখে মনে হচ্ছে অনেক খুশি হয়েছে। ঝপাট করে বাইকে উঠলো। এত জোরে কেউ বাইকে ওঠে? ও সরি। বাহ, নীলা সরিও বলা শিখে গিয়েছে। বাহ, অনেক পরিবর্তন। তবে আমি তো জানি সবকিছু করার পিছে বড় লোকদের একটা উদ্দেশ্য থাকে। হয়তো নীলা আমার কোনো ভুল খুঁজছে, যে পেলেই আবার অপমান। কিন্তু আমি তো আর বোকা নেই, আমি জেনে শুনে কোনো ভুল করব না। তাই বাইক খুব ধীর গতিতে চালাতে লাগলাম। একটু পর নীলা বিরক্ত হয়ে বলল, সমস্যা কি তোমার? কই, কোনো সমস্যা নেই তো। তাহলে এত আস্তে চালাও কেন? জোরে চালালে আমার বডির সাথে আপনার বডি ঠেকতে পারে, তাই। ও, এই ব্যাপার। নীলা একটা হাত আমার কাঁধে দিয়ে বলল, এই যে চলেন, এখন তো আর সমস্যা হবে না। একটু ভাবলাম, কেউ যদি নিচ থেকে জড়িয়ে ধরে তাহলে আমার তো করার কিচ্ছু নাই। তাই স্পিড বাড়িয়ে দিলাম বাইকের। 15 মিনিট লাগলো আসতে। বাইক বাসার ভিতরে এক সাইডে রেখে নীলাকে নিয়ে ভিতরে আসলাম। এসে দেখি রকি আর রিয়া রেডি হয়ে বসে আছে। বাহ, রিয়াকেও তো অনেক সুন্দর লাগছে, 2টা নীল পরি। এই নীলা, তোরা কি দুজনে যুক্তি করে নীল শাড়ি পরেছিস আজ? না, আমি তো জানতাম না যে নীলা নীল শাড়ি পরবে। আমিও জানতাম না। আচ্ছা মেঘ, যা তাড়াতাড়ি রেডি হয়ে নে। 9টার ট্রেন নাকি 8:30 আসবে, বেশি সময় নেই আর। আচ্ছা, 5 মিনিট বস তোরা, আমি রেডি হয়ে আসছি। আমি যাব মেঘ তোমার সাথে। তুই মেঘের সাথে যেয়ে কি করবি? মেঘের কাপড় গুছিয়ে দেব। না রিয়া, তোমায় আসতে হবে না।
আমি সবকিছু রাতেই প্যাক করে রাখছি। ও তাহলে তো ভালোই। একটা জিনিস তো বলতে ভুলে গেছিলাম, যখন রিয়া আমার সাথে আসতে চাইলো তখন নীলা সেই রকম একটা রাগী লোক নিয়ে রিয়ার দিকে তাকাইছিল। রিয়া আমার দিকে তাকিয়ে থাকার জন্য বুঝতে পারে নাই ব্যাপারটা। যাই হোক, আমি রেডি হয়ে আসি, বেশি সময় নেই। আমার রেডি হতে বেশি সময় লাগে না, একে তো গরিব, পড়ার মতো কিছু নেই, আর আপনারা তো জানেনই ছেলেরা বেশি সাজে না, এমনিতেই হিরো। আমি রেডি হয়ে নিচে চলে আসলাম ব্যাগ নিয়ে। তাহলে এখন রওনা দেওয়া যাক, দিনাজপুরে নাকি? মেঘ দাও ব্যাগটা, আমি নিচ্ছি। না, আমি নিতে পারবো, সমস্যা নাই। আমরা 4 জন, আমি, নীলা, রকি, রিয়া বের হয়ে পড়লাম রেল স্টেশনের দিকে। 5 মিনিটের রাস্তা, তাই হেঁটে চলে আসলাম স্টেশনে। আচ্ছা দোস্ত, আমি না রুবি ভাবিকে অনেক মিস করছি। রিয়া ঠিক বলছো, রুবি থাকলে ভালোই হতো। আসলেই তো, আমি তো এমন ভাবে ভেবে দেখি নাই। সরি দোস্ত, রুবি ভাবিকে বলতে ভুলেই গেছি। প্লিজ দোস্ত, কিছু মনে করিস না। আরে দোস্ত, তুই বলতে ভুলে গেছিস তো কি হয়েছে? আমি তো ঠিকই নিয়ে আসছি। মানে? ওই যে সামনে তাকা। রকির কথা অনুযায়ী আমরা 3 জনই সামনে তাকাই আর পুরাই অবাক হয়ে যাই। দোস্ত, রুবি কোথায় যাচ্ছে? আমার বউ আমার সাথেই যাবে। সত্যি? সত্যি রে। তুই পারিসও বটে। অনেক ভালো হয়েছে, রুবিও চলে আসছে। সবাই স্টেশনে বসে একটু 10 মিনিট আড্ডা দেওয়ার পরে ট্রেন আসলো। সবাই ট্রেনে উঠে পড়লাম, যে যার সিটে বসে পড়ল। রুবি, রকির সাথে রিয়া, নীলা আর আমি এক সিটে বসে পড়লাম। যে যার মতো করে গল্প করছে, আর আমি ভাবতেছি আমার বাসায় এদের থাকতে তো অনেক সমস্যা হবে, কারণ এরা সবাই হাই লেভেলের আর আমরা তো লো লেভেলের। কি করব এখন? বাবাকেও তো বলা হয়নি, এদেরকে নিয়ে যাচ্ছি। কি ভাবছো মেঘ? কই কিছু না তো। না, সত্যি করে বলো, তুমি কি ভাবছিলে? দোস্ত, খেয়াল করছি অনেকক্ষণ থেকে তুই কিছু একটা নিয়ে চিন্তায় পড়ে আছিস। আরে না, কই চিন্তা করছি। মিথ্যা বলবে না ওকে। সেই ট্রেনে ওঠার পর থেকে তুমি চুপ করে আছো। আমরা কোথায় আড্ডা দিব ভাবলাম, তা না করে তুমি চুপ করে বসে আছো। আচ্ছা, আড্ডা দিব কি নিয়ে? তুমি তো অনেক ভালো গান গাইতে পারো, শোনাও আমাদের। কি যে বলেন না আপনি, কই আবার গান পারি। আচ্ছা মেঘ, একটা কথা জানতে খুব ইচ্ছে করছে, বলবে প্লিজ? বলেন। তুমি কি আমাকে তোমার বন্ধু হিসেবে মেনে নিতে পারোনি? হঠাৎ এমন কথা বলছেন কেন? তুমি আমাকে আপনি আপনি করে বলছো কেন? কি হলো মেঘ, কিছু বলছো না যে? আচ্ছা, এ বিষয়ে পরে কথা বলবো না হয়। না, আজকেই মেঘকে বলতে হবে। আচ্ছা, আর আপনি করে বলবো না। মনে থাকবে তো? মনে থাকবে। ওকে। অনেক গল্প আড্ডা দিতে দিতেই চলে আসলাম দিনাজপুর। ট্রেন থেকে নেমে একটা অটো ভ্যান গাড়ি নিলাম। স্টেশন থেকে 5 কিলোমিটার ভ্যানে যেতে হবে, তাই আমরা 5 জন মিলে একটা ভ্যানে চড়ে বাসায় চলে আসলাম। বাসায় আসা মাত্র আব্বু আম্মুকে সালাম করলাম। রিয়া, নীলা, রুবি, রকি সবাই সালাম করলো আমার আব্বু আম্মুকে। বাসার ভিতরে ঢুকে তো পুরাই অবাক হয়ে পড়লাম। হবই না কেন বলেন? খাবার টেবিলে 5 জনের জন্য নাস্তা রেডি করা। চিন্তার বিষয়, আব্বু আম্মু কি করে জানলো আমরা 5 জন আসবো? আর টাকা কই পেলো এত ফলমূল? কিরে বাবা, দাঁড়িয়ে কি ভাবছিস? কই কিছু না তো। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করে নাও। তোর চেহারা এমন করছিস কেন? পরে গল্প করব। আম্মু, এখন এদের রুমে দিয়ে আসি। আমি সবাইকে নিয়ে আমার রুমে ঢুকলাম। দোস্ত, আমি আর রুবি কিন্তু এক রুমেই থাকবো। না ভাইয়া, আমি আপুদের। এখন এদের রুমে দিয়ে আসি। আমি সবাইকে নিয়ে আমার রুমে ঢুকলাম। দোস্ত, আমি আর রুবি কিন্তু এক রুমেই থাকবো। না ভাইয়া, আমি আপুদের সঙ্গে থাকবো। আচ্ছা রুবি, তুমি নীলা আর রিয়ার সাথে থাকো, আমি আর রকি এক রুমে থাকবো। আমি নীলা ওদেরকে তাদের থাকার জন্য রুম দেখিয়ে দিয়ে আসলাম। সবাই নাস্তা করতে বসলাম। আব্বু আম্মুকে সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। আব্বু নীলাকে একটু বেশি আদর করছে, কেনই করবে না, বন্ধুর মেয়ে বলে কথা। নাস্তা করে সবাই সবার রুমে চলে গেল। আমি বসেছিলাম টেবিলে। আচ্ছা আম্মু, তোমাদের কোনো সমস্যা হচ্ছে না তো? ধুর পাগল, সমস্যা হবে কেন? আর তুই তো 5,000 টাকা পাঠাই দিছিস, ওই টাকা থেকে খরচ করেছে তো তোর আব্বু। আমি কখন টাকা দিলাম? কি বললি? কই না তো। আচ্ছা, লেখাপড়া কেমন চলছে? ভালোই। আব্বু কই গেল? বাজারে গেল। আচ্ছা বাবা, তোর ওই বাসায় থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো? এখন আম্মুকে সত্যিটা বলে দিব না পরে বলবো? কি ভাবছিস? কই কিছু না তো। আচ্ছা যা বন্ধুদের কাছে যা, আমি রান্নাঘরে যাই। কই থেকে যেন নীলা আর রিয়া চলে আসলো আম্মুর কাছে।
এসে গল্প শুরু করে দিল। তারপরে আম্মুর সাথে রান্নার কাজে দুজনে সাহায্য করতে লাগলো। দেখতে ভালোই লাগছিল। আমি আমার রুমে চলে আসলাম। এসে গভীর ভাবনায় প্রবেশ করলাম। আমি তো বাসায় 1 টাকাও দেইনি, তাহলে 50,000 টাকা কে দিল আমার নাম করে? আর কে বলছিল যে আমরা 5 জন আসতেছি? আচ্ছা, রকি করে নাই তো এসব? না, রকি কি করে করবে? ও তো আমার বাসার ঠিকানা জানতোই না। রিয়া, না, রিয়াও তো আমার বাসার ঠিকানা জানে না। তাহলে কি নীলা করছে এসব? একমাত্র নীলা ছাড়া আমার বাড়ির ঠিকানা কেউ জানতো না। আচ্ছা, নীলা যদি এসব করেও থাকে তাহলে কেনই বা করছে? ও তো গরিবদের দেখতেই পেত না, তাহলে কেন এমনটা করছে? দূর, এত চিন্তা করতে পারতেছি না। আর সত্যি বড়লোকরা বিভিন্ন রঙের হয়ে থাকে, এক এক সময় এক এক রং ধারণ করে। কিন্তু ভয় হচ্ছে এটা ভেবে বড়লোকরা স্বার্থ ছাড়া তো কিছুই করে না। তাহলে সত্যি যদি নীলা এসব করে থাকে তাহলে অবশ্যই স্বার্থ আছে। সে কিসের জন্য এমনটা করছে নীলা? রাতে সবাই একসঙ্গে ডিনার করার পরে নীলা আব্বু আম্মুর সাথে গল্প করায় ব্যস্ত হয়ে পড়ল। আব্বু নীলাকে পেয়ে আমাকেও সময় দিচ্ছে না, তাই আমি, রকি, রিয়া আর রুবি রুমে চলে আসলাম। রকি বন্ধু আমার রুবিকে নিয়ে ব্যস্ত, তাই বাকি রইলাম আমি আর রিয়া। কালকে ঘুরতে নিয়ে যাবে না? আমাদের এলাকা পুরোটাই ঘুরিয়ে দেখাবো কাল। আঙ্কেল আন্টি তোমাকে তো অনেক ভালোবাসে। তোমাদের আমাদের বাসায় থাকতে কোনো অসুবিধা হবে না তো? কি বলো এইসব? হ্যাঁ, অসুবিধা হবে কেন? তোমরা তো এইরকম পরিবারের সাথে কখনো হয়তো মেশোনি, তাই বললাম আর কি। আচ্ছা, বাদ দাও। আচ্ছা মেঘ, একটা কথা জানতে চাইবো, বলবে? কি কথা? আগে বলো, বলবে? বলবো। তোমার কিরকম মেয়ে পছন্দ, মানে বউ হিসাবে কিরকম মেয়েকে পছন্দ করবে তুমি? অবশ্যই ভালো, দেখতে খারাপ হলেও চলবে, কিন্তু ব্যবহার ভালো, ভদ্র, শান্ত, সৃষ্ট, আর বড় কথা হলো গ্রামের সহজ সরল মেয়ে। কি শহরের মেয়েরা কি দোষ করলো? হ্যাঁ, শহরের মেয়েরা অহংকারী হয়, আর তারা শান্তশিষ্ট তেমন হয় না, কাটা কাটা কাপড় পরে, তাই শহরের মেয়েদের ভালো লাগে না। তাছাড়া আমার পছন্দের বাইরে। কোথা থেকে যেন নীলাও চলে আসলো। কি নিয়ে কথা হচ্ছে? তেমন কিছু না। ও আচ্ছা, তোমরা তাহলে ওই রুমে গিয়ে ঘুমাও, আর রকিকে এই রুমে পাঠিয়ে দাও। না থাক, একটু প্রেম করুক নতুন বউয়ের সাথে। মেঘ, বলো। লুডো খেলবা? আমিও খেলবো। নীলা, আমি আর রিয়া লুডো খেলা শুরু করে দিলাম। খেলা ভালোই চলছে। অবাক করার বিষয় হলো নীলা শুধু রিয়ার গুটিকেই কাটছে, আমার গুটি কাটা হলেও কাটছে না। এসব কিন্তু ঠিক হচ্ছে না নীলা। আমি যাকে ইচ্ছে হয় তাকে কাটবো, না হয় কাটবো না। মেঘ, তোমরা দুইজন মিলে খেলছো তাই না? আরে না, আমি সব বুঝতে পারছি। তোমরা দুজন মিলে খেলছো আমাকে ঠকাতে। আমি আর খেলবো না। খেলা শেষ। আসলে খেলা শেষ না, রিয়া আর খেলবে না, তাই খেলা বাদ দিলাম। রিয়া উঠে বাইরে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। মেঘ, বলো। তুমি রিয়ার সাথে বেশি আর মিশবে না। এটা কেমন কথা? তুমিও আমার বন্ধু, রিয়াও আমার বন্ধু। আমি কি বলছি রিয়া তোমার বন্ধু না? মিশতে বারণ করছো কেন? আরে আমি তো বললাম এইভাবে বেশি মিশো না। তোমার সমস্যাটা কি বলো তো? সমস্যা তো আছে, কিন্তু এখন বলতে পারবো না। রিয়াও চলে আসলো। আয় নীলা, ঘুমাবো আয়। নীলা চলে গেল রিয়ার সাথে অন্য রুমে। বুঝলাম না আমি রিয়ার সাথে কিভাবে মিশবো না মিশবো সেটা নীলা বলার কে? আর হঠাৎ এভাবেই বা কেন বললো নীলা? দূর, যতই ভাবি ততই ডুবে যাই। জানি না কপালে কি রাখছে আল্লাহ। কিরে শালা, কি ভাবছিস? তুই কখন আসলি এই রুমে? 5 মিনিট তো হবে। ও, তা বউকে নিয়ে পড়ে থাকবি না একটু আমাদেরকে সময় দিবি? তোদের আবার কি সময় দিব? দুজনে তো তোকে পেয়ে সেই লেভেলের হ্যাপি। কি বলিস উল্টাপাল্টা? সত্যি কথা বললেই পাগল। আচ্ছা বাদ দে তো। আচ্ছা বাদ দিলাম, এখন বল তো কি ভাবছিলি এতক্ষণ? কবে চাচ্চু ডাক শুনবো? ধুর শালা হারামি। হারামিটা না হয় ঠিক আছে, কিন্তু কোন অ্যাঙ্গেল থেকে শালা বললি? আমার জানা মতে আমার তো কোনো বোন নাই। আসলে তুই একটা শয়তান। শয়তান। এখন কথা বলা বন্ধ করে ঘুমিয়ে পড়েন বস, রাত 10টা বাজে। মাত্র 10টা বাজে আর তুই এখনই ঘুমাতে বলছিস? এটা শহর না, এটা গ্রাম। এখানে সবাই 8টাতেই ঘুমিয়ে পড়ে, তাই বলছি তুইও ঘুমা, সকালে ঘুরতে যাব। ওকে দোস্ত, গুড নাইট। গুড নাইট। রকি ঘুমায় পড়ল, আমিও চোখ দুটো বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম, সবাই নাস্তা করার পরে সবাইকে গ্রাম ঘুরতে নিয়ে গেলাম। মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি,
আর চারদিকে সবুজ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি। একটু শীতও পড়ছে, হালকা ঠান্ডা বাতাসও বয়ে যাচ্ছে কানের পাশ দিয়ে। মেঘ, বলো। কাল আঙ্কেল বলল এখানে নাকি একটা নদী আছে, অনেক সুন্দর দেখতে। আছে। নিয়ে যাবে না? চলেন। আজ সকাল থেকে রিয়া আমার সাথে কথা বলেনি। ব্যাপার কি? মুখটাও কেমন পেঁচার মতো করে রাখছে। রিয়া, কিছু বলবে? না, তোমার মন খারাপ নাকি? কই না তো। তাহলে মুখটা এমন করে রাখছো কেন? কই কেমন করে রাখছি? আচ্ছা বাদ দাও না মেঘ, ও যখন বলতে যাচ্ছে না তাহলে জোর করার কি আছে? কি হলো রিয়া, তোমার কি এখানে থাকতে সমস্যা হচ্ছে? আরে না, এমনিতেই। এমনিতে কি? কিরে তোরা কি শুরু করলি? ঘুরতে এসে মন খারাপ করা? কি শুরু করছিস? করবে না, সবার তো আর তোর মতো বউ নেই। দেখছিস মেঘ কিভাবে কথা বলাতে হয়? দেখলাম, আর দেখছি তো কেমন তুই ঘুরতেছিস। দেখ, আমার ব্যাপারে কোনো কথা বলবি না। আচ্ছা, তুই ভাবিকে নিয়ে রোমান্স কর, সমস্যা নাই। কাল তো চলে যাব, আর এমন রোমান্স করতে পারবি না। মেঘ, তোমাকে একটা কথা বলার ছিল। বলে ফেলো। এখানে না, চলো নদীর পাড়ে বসি। নদী পেলে কোথায়? ওই যে সামনে দেখা যায়। কি এমন কথা বলবে যে এখানে বলা যাবে না? কি কথা বলবি রে তুই, যা আমাদের সামনে বলতে পারবি না? তোকে বলবো নাকি? আমাকে বলবি কেন? মেঘের কথা মেঘকেই বল, তবে এখানেই বলতে হবে। আমিও রিয়ার সাথে একমত। কি শুরু করলি তোরা? দোস্ত এদিকে আয় তো, আমাদের একটু ছবি উঠায় দে না প্লিজ। আচ্ছা দে ফোনটা। রকির ফোন দিয়ে রকি আর রুবির কয়েকটা ডুয়েট ছবি উঠাই দিলাম। তারপর থেকে শুরু হয়ে গেল ছবি তোলা। নীলা, রিয়া, রকি, রুবি সবাই পিক তোলা দিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। এটা শহরের ছেলেমেয়েদের বিশেষ গুণ বলতে পারেন। একটু সবুজ প্রকৃতি আর একটু শান্ত নীরব জায়গা বা ভালো কোনো নদীর পাড় পেলেই ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, আমি চিন্তা করা নিয়ে ব্যস্ত। মেঘ, বলো। এদিকে আসো তো, তোমার সাথে কয়টা ছবি উঠাই। আমি রিয়ার কাছে গেলাম, তবে নীলার দিকে একবার তাকাতেই ভয় পেয়ে গেলাম। ইয়া বড় বড় চোখ বের করছে। আমি আর রিয়া কয়েকটা সেলফি নিলাম। এই নীলা, এদিকে একটু আসবি? আমাদের কয়েকটা ছবি উঠাই দে না প্লিজ। এই যা কাম সারছে। অবশ্যই, দে ফোন দে। এই মেঘ, সামনের দিকে তাকাও। সামনের দিকে তাকাতেই বড় বড় চোখ দেখতে পেলাম। আবার মাথা নিচু করে ফেললাম। কি হলো, মাথা নিচু করলে কেন? আবার মাথা তুললে সামনের দিকে তাকিয়ে বুক ভরা একটা নিঃশ্বাস নিয়ে কয়েকটা ছবি তুললাম। রিয়া, এই নে আমার ফোন, এবার তুই কয়েকটা ছবি উড়াই দে। রিয়াকে ফোন দিয়ে নীলা আমার সামনে এসে আমার হাত ধরে ফেললো। আমি না পারছি ছাড়াতে, না পারছে কিছু বলতে। কয়েকটা ছবি তোলার পরে আবার নীলা তার দুই হাত আমার কাঁধে দিয়ে বিভিন্নভাবে কয়েকটা ছবি ওঠালো। নীলা, আমি আর ছবি উঠাতে পারছি না। কেন রে? আর কয়েকটা দে না। না, পারবো না রে। রিয়ার চোখে পানি টলমল করছে। আচ্ছা রিয়া, তুমি কি কাঁদছো? না, চোখে কি যেন পড়লো। আমি রিয়ার চোখ দেখতে যাচ্ছিলাম। দাঁড়াও মেঘ, আমি দেখতেছি। আচ্ছা। একটু পরে রকি আর রুবি কই? নীলার কথা শুনে চারদিকে তাকালাম, কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না। এখানেই তো ছিল, কই গেল আবার? এখানেই তো ছবি উঠাইতেছিল ওরা। ওদের নিয়ে আর পারা গেল না, খোঁজ এখন ওদের। আরে তোমাদের খুঁজতে হবে না, তোমরা এখানে দাঁড়াও, আমি ওই দিকটা থেকে একটু দেখে আসি। আমরা এখানে কার কাছে থাকবো, আর ওদের খুঁজতে যেতে হবে।